ঠিক আছে। ওকে, সো আমরা শুরু করব যেখান থেকে, সেটা হলো গতদিন তো আপনাদের একটা আউটলাইন দিয়েছি যে আসলে আমাদের কোর্সটা কিভাবে কন্ডাক্ট করব। তো আমাদের কোয়ান্টাম কম্পিউটিং এ ঢুকতে হইলে, তো কোয়ান্টাম কম্পিউটিং এ ঢুকতে হলে দুইটা পার্ট আছে, ঠিক আছে। ডেফিনেটলি জাস্ট একটা হলো কোয়ান্টাম মেকানিক্স, আর একটা হইলো কম্পিউটিং, রাইট? তো এখন কম্পিউটিং পার্ট নিয়ে তো আপনাদের আইডিয়া ভালোই আছে। আই এম গেসিং যে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আপনাদের অতটা ভালো আইডিয়া নেই, ঠিক আছে। তো কোয়ান্টাম মেকানিক্স নিয়ে মানে যতটুকু কোয়ান্টাম মেকানিক্স এখানে লাগবে সেটা আমরা এখানে করেই তারপরে আগাবো। ইনফ্যাক্ট মিডের আগে বেসিক্যালি আমাদের এজেন্ডা হবে আসলে কোয়ান্টাম মেকানিক্স পার্টটাই কমপ্লিট করা। কমপ্লিট করে যদি সুযোগ থাকে আমরা জাস্ট কম্পিটিশনের মধ্যে ঢুকবো। কম্পিটিশনের মধ্যে ঢুকবো বলতে যেটা বোঝাচ্ছি, আমরা যেরকম লজিক গেট শিখেছি প্রথম, ঠিক আছে, যে আহ, কি বলে অ্যান্ড অর এটসেট্রা, এভাবে লজিক গেট শিখেছি। তারপরে আমরা বলেছি যে ন্যান্ড গেট থাকলে সব ধরনের গেটই, সব ধরনের ফাংশনই, বাইনারি ফাংশনই বানানো সম্ভব, ঠিক আছে। তো ঠিক সেরকম এখানেও আমরা বেশ কিছু গেট শিখবো। আহ, তো ওই মানে বেসিক্যালি আমাদের একটা বেসিক ইউনিট থাকবে যেটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল কম্পিউটিং। আচ্ছা, আমরা যখন নর্মাল কম্পিউটিং এর কথা বলবো আমরা সবসময় ক্লাসিক্যাল কম্পিউটিংটা বলবো, যেটা বেসিক্যালি আমরা সারা জীবন পড়ে আসছি, ঠিক আছে। তো ক্লাসিক্যাল কম্পিউটিং এ আমাদের থাকে হচ্ছে মেমোরি, বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বিটস, রাইট? 1 বিট, 2 বিট, বাইট, এটসেট্রা। এবং এগুলোর উপরে আমরা কিছু অপারেশন করি যেগুলোকে আমরা বলি হচ্ছে লজিক গেট, রাইট? এটা দিয়ে বেসিক্যালি কম্পিউটার বানানো যায়, তাই না? তো ঠিক সেরকম আমাদের কোয়ান্টাম মেকানিক্স ইউজ করলে আমরা কোয়ান্টাম বিটস বা শর্টে কিউবিটস বানাইতে পারি, ঠিক আছে। আর কিউবিটস এর সাথে আমরা যদি কোয়ান্টাম লজিক গেট ইউজ করি, যেগুলোকে জাস্ট কোয়ান্টাম গেটস বলা হয়, ঠিক আছে, এই দুইটা মিলে হচ্ছে তখন আমরা কম্পিটিশন, বেসিক্যালি একই টাইপের কাজই আমরা এখানে করতে পারবো। আম, আমরা এখানে সার্কিট ড্র করতে পারবো। আহ, তো আপনারা এখন পার্থক্য যেটা, সেটা হচ্ছে যে আপনারা যখন ক্লাসিক্যাল কম্পিটিশন করেছেন, যে লজিক গেটের কম্পিটিশন করেছেন, তখন ছিল হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, রাইট? তো এখানে নতুন করে এসে শিখেছেন যে হচ্ছে 1+1, যদি এক্সঅর এর কথা বলি তাহলে এটা হচ্ছে 0 হয়, দিস ইজ ওয়ান টাইপ অফ এডিশন। আবার ধরেন যখন আপনারা নর্মাল ক্যালকুলেশন মানে যেখানে আর কি প্লাসকে অর হিসেবে নিয়ে কাজ করেছেন বুলিয়ান অ্যালজেব্রাতে, সেখানে হচ্ছে 1+1=1, তো একটা নতুন ধরনের ক্যালকুলেশন শিখছেন, রাইট? তো আম, হ্যাঁ, সো এখানেও আমাদের কিছু ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড লাগবে। তো ওই ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা যদি আপনার থাকে, আপনি ক্যালকুলেশন করতে পারবেন যে সার্কিটটা কি করতেছে, ঠিক আছে। বাট দেয়ার আর আদার পার্টস, ঠিক আছে, আহ, যেগুলো আসলে কোয়ান্টাম মেকানিক্স থেকেই আসতেছে। সো আমি আপনাদের একদম শুরু থেকেই বলে রাখি, আমরা ক্লাসিক্যাল কম্পিউটারে যেমন ইচ্ছা মতো চাইলে একটা বিট রিড বা রাইট করতে পারি। আমার ইচ্ছা হইলো আমি এই বিটটাকে এখন 1 বানাবো বা এই বিটটাকে এখন 0 বানাবো, এবং আপনি আমাকে একটা বিট দিলেন, আমি ওটাকে চেক করে দেখতে পারবো যে ওটা কি 0 নাকি 1। তো কোয়ান্টাম মেকানিক্সে এখানে কিছু বাধা আছে, ঠিক আছে। কারণ আপনারা অ্যাটলিস্ট পপ সায়েন্স থেকে কিছু জিনিস জানেন, যে কোনো মানে কোয়ান্টাম মেকানিক্সে কোনো কিছু অবজার্ভ করলে কিছু অসুবিধা আছে আর কি, ঠিক আছে। তো এক্স্যাক্টলি কি অসুবিধা আমরা ম্যাথমেটিক্যালি দেখবো, অসুবিধা নাই। বাট দোজ পার্টস আর গোনা কাম ফ্রম দ্য কোয়ান্টাম মেকানিক্স পার্ট, ঠিক আছে। সো মিটের আগে আমাদেরকে এইটাই ভালো মতো শিখতে হবে। তো এইটা শেখার জন্য আমাদের দুটো সাইড কভার করতে হবে। প্রথম কথা হচ্ছে নেসেসারি ম্যাথমেটিক্স কভার করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের তারপরে আসবে হচ্ছে ফিজিক্স, ঠিক আছে। আচ্ছা, ম্যাথমেটিক্স বলতে আমরা কি বলতেছি? ম্যাথমেটিক্স বলতে বেসিক্যালি কিছুই না, আপনার মোস্টলি লাগবে হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, ঠিক আছে। এবং
এখানে লিনিয়ার অ্যালজেব্রা বলতে আমরা জাস্ট রিয়েল নাম্বারের লিনিয়ার অ্যালজেব্রার কথা বলতেছি না। আমরা বলতেছি কমপ্লেক্স নাম্বারের কথা। ঠিক আছে, সো সব ক্যালকুলেশন হবে কমপ্লেক্স নাম্বারে। ওকে। আচ্ছা, আর ফিজিক্স বলতে তাহলে কি বলতেছি? সো লিনিয়ার অ্যালজেব্রা মানে হচ্ছে আপনি জাস্ট চাইলে সবকিছুই ম্যাট্রিক্স আকারে নিয়ে কাজ করতে পারেন, যদিও আই উড আর্গিউ যে ওইটা অনেক ইনএফিশিয়েন্ট হবে। ঠিক আছে, এবং অনেক কিছুই হয়তো আপনি বুঝতে পারবেন না। যেমন ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, আমি লিনিয়ার অ্যালজেব্রা ভালো মতো শিখতে পারছি আফটার লার্নিং কোয়ান্টাম কম্পিউটিং। ঠিক আছে, বিশেষ করে এক বেসিস থেকে অন্য বেসিসে যাওয়া, এবং মানে এই বিষয়টা আপনাদের খুব বেশি অন্য কোথাও লাগে না। ঠিক আছে। আম, আমি আসলে যেহেতু ইঞ্জিনিয়ারিং করে আসছি, আমরা জানি যে আসলে ম্যাট্রিক্স দিয়ে বিভিন্ন অপারেশন করে অনেক কিছু আমরা করে ফেলি, বিভিন্ন ডিকম্পোজিশন করি, অমুক তমুক করি, অনেক কিছুই আসলে হয়তো মানে না বুঝে করি বা আধো বোঝা ভাবে করি। ঠিক আছে, কিন্তু আপনার এখানে দেখবেন যে লিনিয়ার অ্যালজেব্রা খুব ভালো মতো আম, আ- মানে আয়ত্তে থাকা লাগবে। ঠিক আছে, যেমন বেসিস, ডিমেনশন, অর্থোগোনালিটি, ইনার প্রোডাক্ট, এই ধরনের ওয়ার্ড গুলা সম্পর্কে আপনার ভালো আইডিয়া থাকা লাগবে। ঠিক আছে, তো এখানে প্রতিবার আসলে লিনিয়ার অ্যালজেব্রার পিছনে অনেক খানিকটা সময় দেওয়া হয়। এবারও কিছুটা সময় দিব, তবে অত বেশি সময় দিব না, কারণ এটা টু বি অনেস্ট এটা হলো একটা প্রি রিকুইজাইট। তো এটা আসলে কমপ্লিট করে এখানে আসার কথা। আম, না হলে আসলে কোর্সটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। এবং লাস্ট ফিউ সেমিস্টার্স আমি যেটা দেখেছি যে আসলে লিনিয়ার অ্যালজেব্রা আমরা কিছুটা মানে অ্যাক্সিওমেটিক ওয়েতে পড়াই, মানে অ্যাবস্ট্রাক্ট ওয়েতে পড়াই, যেটা আসলে আপনাদেরও এখন মানে আহ, এখন হ্যাঁ, যেহেতু আপনাদেরও এখন আর কি কাইন্ড অফ অ্যাক্সিওমেটিক অ্যাপ্রোচে আর কি পড়ায়, যতদূর জানি আপনাদের ম্যাথ 216। ঠিক আছে, তো আম, হ্যাঁ ওইটাই আর কি আমরা অল্প একটু হয়তো রিভিউ করব, বাট আপনাদের হচ্ছে যে আহ, পুরোপুরি শুরু থেকে শেষ পর্যন্ত করা হবে। ঠিক আছে। আচ্ছা, বাইরে আপনাদের কি নয়েজ আসতেছে মনে হয়, রাইট? আপনার কি কোনো না নয়েজ স্যার। শুনতে পাচ্ছেন? নো স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলছিলাম, সো দিস উইল বি আওয়ার ম্যাথমেটিক্স পার্ট, মানে বেসিক্যালি লিনিয়ার অ্যালজেব্রা একদম নখদর্পণে থাকতে হবে। তারপরে আসবে হচ্ছে ফিজিক্স পার্ট। সো লিনিয়ার অ্যালজেব্রা তো আসলে দুনিয়ার সবকিছু মানে বেসিক্যালি আমরা ইউজ করতেছি। তো ওয়ার ইজ দ্য কোয়ান্টাম মেকানিক্স পার্ট? ঠিক আছে, তো কোয়ান্টাম মেকানিক্স আসলে টু বি অনেস্ট লিনিয়ার অ্যালজেব্রাই। ঠিক আছে, লিনিয়ার অ্যালজেব্রা অন স্টেরয়েডস ধরেন। ঠিক আছে, সো আপনি যখন কোয়ান্টাম মেকানিক্স করতে যাবেন, বেসিক্যালি ইউ হ্যাভ সাম পস্টুলেটস। ঠিক আছে, পস্টুলেটস বলেন বা অ্যাক্সিওমস বলেন, ঠিক আছে, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, তারপরেও কেন মানে কেন জানি আর কি সবাই পস্টুলেটস বলে, তো আমিও পস্টুলেটসই লিখতেছি। ঠিক আছে, সো পস্টুলেটস অফ কোয়ান্টাম মেকানিক্স। তো মানে অ্যাক্সিওম বা পস্টুলেট বলতে আমরা যেটা বুঝাচ্ছি, দিস ইজ গোয়িং টু বি দ্য রুল অফ আওয়ার, মানে কি বলে, যেই ধরনের আহ, মানে ধরেন ইফ আই সে যে এটা একটা গেমের মতো, তাহলে আমাদের গেমটা রুল গুলা কি সেটা হচ্ছে এই পস্টুলেট গুলা বলে দিবে। ঠিক আছে, এটাকে আমি আর কি যেভাবে কাইন্ড অফ মানে প্রেজেন্ট করার চেষ্টা করি সেটা হলো, ধরেন ফর এক্সাম্পল ইউ আর প্লেইং এ গেম। এখন আপনি চাইলে তো বাটন বিভিন্ন রকম পুশ করতে পারবেন। ঠিক আছে, ফর এক্সাম্পল আপনি জয়স্টিক ডানে বায়ে উপরে নিচে যা ইচ্ছা প্রেস করেন না কেন, সমস্যা নাই। ঠিক আছে, আপনার প্রেস করার ক্ষমতা তো আপনার হাতেই আছে। তো দিস ইজ লাইক ম্যাথমেটিক্স, আপনি ম্যাথমেটিক্স নিয়ে যা যা করতে চান করতে পারবেন, অসুবিধা নাই। বাট দ্যাট দ্যাট ডাজ নট অ্যালাউ ইউ টু ডু এভরিথিং ইন দ্য গেমস। ফর এক্সাম্পল আপনার ক্যারেক্টার মনে করেন একদম লেফট সাইডে আছে, এরপরে লেফট সাইডে আর কিছু নাই, তো আপনাকে গেম কিন্তু লেফট সাইডে আর যাইতে দিবে না। ঠিক আছে, তো আপনি বাটন যতই পুশ করেন না কেন, আপনি লেফট সাইডে আর যেতে পারতেছেন না। ঠিক আছে, তো মানে এই কনস্ট্রাকশনটা কাইন্ড অফ গেমের রুলে বা প্রোগ্রামে আর কি অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে। সো কাইন্ড অফ ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের যে কোয়ান্টাম মেকানিক্স আপনাকে সবকিছু অ্যালাউ করবে না লিনিয়ার অ্যালজেব্রা, এবং কোনটা কি করতেছেন সেটার
রিয়েল লাইফে ওটা আসলে মিনিং কি সেটা বুঝাবে। যেমন আমি চাইলেই একের সাথে 5 যোগ করতে পারি, তার মানে 6 হয়, বাট হোয়াট ডাজ ইট মিন ইন দ্য রিয়েল লাইফ? হয়তো আমি বুঝাচ্ছি আমার কাছে 1 টাকা ছিল, তারপর আরো 5 টাকা আমি আর্ন করলাম, তাহলে 6 টাকা হইলো। টাকা বুঝাইতে পারে, ওজন বুঝাইতে পারে, রাইট? সো এটা আসলে ফিজিক্যালি কি মিন করতেছে, ওই মিনিং গুলা আসবে হচ্ছে ফিজিক্স থেকে এবং পস্টুলেটস গুলা থেকে আর কি। ঠিক আছে, এবং পস্টুলেটস গুলো আপনাকে মানে বেসিক্যালি বাউন্ডারির মধ্যে রাখবে, যে এর বাইরে আপনি যাইতে পারবেন না। ওকে। তো এই পস্টুলেটস গুলো হচ্ছে আপনার মিটার আগেই আমরা শেষ করব, এবং হোপফুলি গতবার যেরকম লাস্ট পস্টুলেটটা শেষ করতে পারি নাই। তো কোয়ান্টাম মেকানিক্স এর অনেকগুলো পস্টুলেটই আছে, আমরা এখানে ফুল কোয়ান্টাম মেকানিক্স আসলে ইনভোক করব না। ঠিক আছে, যেমন আপনারা যদি অনেকে ভয় পেয়ে থাকেন যে স্যার এখানে তো পজিশন মোমেন্টাম অমুক তমুক ওইগুলো নিয়ে তো অনেক বুঝি না টুঝি না, আমরা এখানে কোনো পজিশন মোমেন্টাম ইত্যাদি নিয়ে কোনো কথাবার্তা বলবো না। ঠিক আছে, কি নিয়ে কথাবার্তা বলবো, আমরা যেহেতু কম্পিউটেশনে ইন্টারেস্টেড, আমরা মোটামুটি 0 1 ইত্যাদির মধ্যেই থাকবো। ঠিক আছে, যেরকম ধরেন আপনি যদি কি বলে ক্লাসিক্যাল কম্পিউটারে কাজ করেন, এখানেও তো আপনি 0 আর 1 নিয়ে চিন্তা করতেছেন। আমি যেরকম আমি হয়তো আপনাকে বললাম যে একটা অ্যারের কথা চিন্তা করেন। ঠিক আছে, যেখানে যেমন এখানে আমি আঁকাইছি হচ্ছে যে 4টা এলিমেন্ট আছে আপনার অ্যারেতে। তো আপনি এই থার্ড এলিমেন্টটাতে বা সেকেন্ড ইন্ডেক্স 2-তে ধরেন 23 রাখলেন। তো আপনি কি এইটা এইভাবে চিন্তা করতেছেন যে আমার এখানে একটা র্যাম আছে, র্যামের হচ্ছে যে কোনো একটা জায়গায় বাইটস মানে বাইটস গুলা হচ্ছে এক একটা হয়তো ক্যাপাসিটর, সেই ক্যাপাসিটর চার্জ হচ্ছে অমুক তমুক না। আপনি জাস্ট লিটারালি এভাবে চিন্তা করতেছেন যে আমার অনেকগুলো বক্স আছে, একটা বক্সের ভিতরে আমি নাম্বার রাখছি, হয়তো একটা 1 বাইট হইলে 0 থেকে 255 পর্যন্ত রাখতে পারবে, এভাবে চিন্তা করতেছেন। তো আপনি এটাকে অ্যাবস্ট্রাক্ট ভাবে চিন্তা করতেছেন, এটা ফিজিক্যালি কি দিয়ে বানাইতেছি সেটা নিয়ে আপনার মাথা ব্যথা নাই। ঠিক আছে, ঠিক সেরকম আমরা এখানে কোয়ান্টাম মেকানিক্স ইনভোক করব, কিন্তু আমরা এটা কি পজিশন দিয়ে করতেছি নাকি মোমেন্টাম দিয়ে করতেছি, এইটা সব সময় আমরা আহ, মানে ইনভোক করব না। আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ওয়েতে কাজ করব, আমরা 0 1 এইগুলা নিয়েই কাজ করব। ঠিক আছে, আরো কিছু জিনিস নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। 0 আর 1ই আসলে শেষ কথা না, দ্যাট ইজ ফান্ডামেন্টালি ডিফারেন্ট ফ্রম ক্লাসিক্যাল কম্পিউটিং। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে আমরা যেরকম আসলে মানে কিছু ফিজিক্যাল আইডিয়া আছে যে আমরা ইলেকট্রিসিটি দিয়ে বানাই কোনো একভাবে, তারপরে একটা বিট মানে হইতেছে আপনি হয়তো একটা ক্যাপাসিটরে চার্জ করলেন, বা তার চেয়েও সহজ একটা বিট হচ্ছে একটা ওয়্যার। কারণ একটা ওয়্যার আইদার আপনি চাইলে এটাকে 0 ভোল্টে রাখতে পারেন অথবা 5 ভোল্টে রাখতে পারেন। ঠিক আছে, আমি ভোল্টেজ কানেক্ট করে দিলাম। ঠিক আছে, তো তাইলে এটা 0 হবে অথবা 1 হয়ে যাবে। সো সিম্পলেস্ট মেমোরি হচ্ছে, ক্লাসিক্যাল মেমোরি হইতেছে একটা ওয়্যার। ঠিক আছে, সো আপনারা যখন লজিক সার্কিট আঁকান, আহ সে কথার কথা, ঠিক আছে, তো এই এক একটা ওয়্যার হচ্ছে, যেমন আপনারা যখন এখানে লিখেন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হইলো এ অর বি। ঠিক আছে, তো আম, তখন আসলে আপনারা যেটা বলতেছেন, এ হচ্ছে একটা ওয়্যার, এই ওয়্যারের ভ্যালু আইদার 0 অথবা 1 হইতে পারে। সো দিস ইজ ইউর বিটস। ঠিক আছে, এ প্লাস বি এগুলো হচ্ছে আপনাদের এক একটা বিটস। এটা হচ্ছে আউটপুট বিট, আর এই দুইটা হচ্ছে ইনপুট বিট, আর এইটা হইলো আপনার লজিক গেট। তো আমাদের এখানেও ওয়্যার থাকবে। ঠিক আছে, বাট সেটা আসলে 1 বিট না হয়ে এখানে 1 কিউবিট হবে। ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। তো এরকম আমরা লজিক সার্কিট দিয়ে আমরা কাজ করব যেটা বলতেছি, বাট এভরিথিং উইল বি অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, আমি আপনাদের কিছু ফিজিক্যাল আইডিয়া দিব, যে ফিজিক্যাল এক্সাম্পল দিব যে কিভাবে কিউবিট বানানো যেতে পারে, না হলে আসলে আমাদের বুঝতে অসুবিধা হবে যে এটা আসলে কাজ করে কেমনে। ঠিক আছে, যেরকম আপনি জানেন যে ওকে এইগুলা ট্রানজিস্টর দিয়ে সামহাও বানানো যায়। ঠিক আছে, তো আপনাদেরকে যদি ওই আইডিয়াটা না দেওয়া হয়, বা ধরেন আরো যদি সিম্পল চান, ডায়োড দিয়েও অ্যান্ড অর লজিক বানানো যায়, নট গেট বানানো যায় না, এই কারণে ডায়োড দিয়ে সব ধরনের লজিক বানানো যায় না। বাট অর গেট আপনি চাইলেই বানাইতে পারেন। ঠিক আছে, অ্যান্ড গেট আপনি চাইলেই ডায়োড দিয়ে বানাইতে পারেন, ডায়োড আর রেজিস্টার ইউজ করে। ঠিক আছে, তো আম, হ্যাঁ, এই ধরনের সার্কিট হয়তো আপনারা দেখেছেন, আপনারা যদি 251 করে থাকেন কিভাবে বানাতে হয় দেখেছেন। তো সেরকম আমরা কিছু ফিজিক্যাল এক্সাম্পল দিব, যেরকম হচ্ছে আমাদের ফিজিক্যাল এক্সাম্পল গুলা
সাধারণত আপনারা যদি বই পড়েন, বই পড়লে দেখবেন হচ্ছে ইলেকট্রন স্পিনের কথা বলবে। ঠিক আছে? তো আমরা ছোটবেলা থেকে কিছুটা পড়ে আসছি যে ইলেকট্রন স্পিনের কিছু একটা বলে। তো আইডিয়াটা কাইন্ড অফ এরকম যে ইলেকট্রন নিজের অক্ষে এন্টি ক্লকওয়াইজ ঘোরে অথবা ক্লকওয়াইজ ঘোরে। ঠিক আছে? তো যদি এন্টি ক্লকওয়াইজ ঘোরে তাহলে হয়তো প্লাস হাফ স্পিন বলা হয়, নাইলে মাইনাস হাফ স্পিন বলা হয়। তো অনেস্টলি আমি এইটা পছন্দ করি না, এই এক্সাম্পলটা পছন্দ করি না। কারণটা হইল যে আসলে ইলেকট্রন স্পিনের ব্যাপারে আমাদের কোনো ইনহেরেন্ট কি বলে এক্সপিরিয়েন্স নাই। ঠিক আছে? আম, মানে রিয়েল লাইফে আমরা স্পিনের সাথে ইন্টারাক্ট করি, যেরকম ম্যাগনেট নিয়ে ইন্টারাক্ট করা মানে আসলে স্পিন, ইলেকট্রনের স্পিন নিয়ে ইন্টারাক্ট করা, বাট সেটা আসলে ইনডিরেক্টলি। এবং আমার কাছে অ্যাটলিস্ট মনে হয় যে আমাদের ইলেকট্রন স্পিনের কোনো কি বলে ফিলিংস নাই আর কি। ঠিক আছে, যে এটা কেমনে কাজ করছে। আরেকটা বেটার এক্সাম্পল আমি সাধারণত দেই, যেটা হচ্ছে যে আপনার হয়তো বুঝতে সুবিধা হবে, এবং ওইটাই আমি মোস্ট অফ দ্য টাইম ফিজিক্যাল এক্সাম্পল হিসেবে ইউজ করব। সেটা হচ্ছে লাইট। ঠিক আছে, সো আগে এটা ইলেকট্রন ছিল, এখন যেটা কাছে এটা হইলো একটা ফোটন। ঠিক আছে? তো ফোটন হচ্ছে লাইটের পার্টিকেল বেসিক্যালি। এখন আম, এটার পোলারাইজেশন সম্পর্কে আপনারা হয়তো কিছু হালকা পাতলা পড়ে থাকতে পারেন, হালকা পাতলা পড়ে না থাকলেও ইউজ করতেছেন সব সময়। যেমন আমি ডেফিনেটলি বলতে পারি, রাইট নাও আপনারা হচ্ছে যদি স্ক্রিনের দিকে তাকায় থাকেন, ইউ আর প্রবাবলি লুকিং থ্রু সাম কাইন্ড অফ পোলারাইজেশন ফিল্টার। ঠিক আছে, এলসিডি মনিটর হইলে তো ডেফিনেটলি বুক মানে ইউজ করতেছেনই। আম, অন্যান্য মনিটরে আসলে বাইরের দিকে একটা লেয়ার থাকে। ঠিক আছে? তো হ্যাঁ, সো লাইটের পোলারাইজেশন যে বিষয়টা, ঠিক আছে, ধরেন হরাইজন্টালি পোলারাইজ নাকি ভার্টিক্যালি পোলারাইজ ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো আসলে আহ কিউবিট তৈরি করতে পারে। সো একটা ফোটন দিয়ে আপনি একটা কিউবিট বানাইতে পারেন, ওইটা কোন দিকে পোলারাইজড এই বিষয়টার উপরে ডিপেন্ড করে আপনি একটা কিউবিট বানাইতে পারেন। ঠিক আছে, সো মোস্ট অফ দ্য টাইম যখনই ফিজিক্যাল ইনটিউশন দরকার হবে, আমি এই ফোটনের এক্সাম্পলটাতে যাব এবং আপনাদেরকেও বলবো যে আপনারা যখন বুঝতে যাবেন সবসময় ফোটনের এক্সাম্পল দিয়ে বোঝার ট্রাই করবেন, তাহলে দেখবেন বোঝাটা ইজিয়ার হবে, রাদার দ্যান ইউজিং ইলেকট্রন স্পিন, যেটা মোস্ট বইয়ে এটা ইউজ করে। ঠিক আছে, ফিজিসিস্টদের জন্য আসলে এটা খুব ন্যাচারাল প্রবাবলি। আমি যেহেতু ফিজিসিস্ট না, আমার জন্য ন্যাচারাল না আর কি। আমার জন্য লাইটের পোলারাইজেশনটা একটু ইজিয়ার। ঠিক আছে? তো আসেন দেখি আমরা শুরু করি আমাদের লিনিয়ার অ্যালজেব্রায় বেসিক্যালি রিক্যাপ করতেছি। সো এগেইন এটা আসলে আপনাদের প্রিরিকুইজাইট হওয়ার কথা। সো হ্যাঁ, আমি জাস্ট রিক্যাপ আকারেই শুরু করতেছি। আচ্ছা, আরেকটা জিনিস বলে, আমি মাঝে মাঝে আপনাদেরকে হয়তো কোনো কোয়েশ্চেন টোয়েশ্চেন করবো, যে আপনারা কতটুকু বুঝতেছেন সেটা বোঝার জন্য। তো আপনাদের এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কোনো টেনশন করা লাগবে না। আম, যে আপনি ভুল ভাবতেছেন কিনা, মানে আমি আপনার ভুলটাই জানতে চাই। ঠিক আছে, এবং এটার জন্য কখনো কোনো দিন আমি বকাও দেই না ভুল করলে। ঠিক আছে? আহ, তো আপনি নিঃসন্দেহে যেটা মনে চায় সেটা বলেন, কারণ আমার জন্য আর কি এইটা জানাটা জরুরি যে আপনি আসলে কি চিন্তা করতেছেন। নাইলে কিন্তু আমি আপনাদের ভুলটা ভাঙতে পারবো না। ঠিক আছে, তো আমার ক্লাসের রুল সবসময় হচ্ছে যে যদি কিছু জিজ্ঞেস করি, ভুল মনে হইলে বইলা ফেলবেন, অসুবিধা নেই। ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওকে, আচ্ছা। সো আমি শুরু করব, যেহেতু আসলে আমাদের সময় খুবই কম, কারণ সামনে রোজা আসতেছে, টাইম কমে যাবে, আর ক্লাসের যে অবস্থা আপনাদের নেক্সট এই 11 তারিখে ক্লাসও পাবো না, 12 তারিখে ক্লাসও পাবো না। ঠিক আছে? বাই দ্য ওয়ে, আপনাদের সাথে হয়তো শনিবারে বসতে পারি। ঠিক আছে, শনিবারে হয়তো আপনাদের আম, একটা এক্সট্রা ক্লাস দিতে পারি, না হলে আসলে কাভার করা ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে? তো আম, হ্যাঁ, সো আপাতত শুরু করি। সো আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা বলতে অ্যাবস্ট্রাক্ট ওয়েতে আমরা জানবো যে ভেক্টর ভেক্টর স্পেস কি। সো বিফোর দ্যাট, ইফ আই আস্ক ইউ, ভেক্টর মানে কি? তো আপনারা হয়তো ভাবতেছেন ছোটবেলায় তো ভেক্টর রাশি পড়ছি, আবার এদিকে ম্যাথমেটিক্সে তো
অ্যারো ট্যারো ইউজ করছি, যেটা ফিজিক্সেও আমরা ভেক্টর রাশিকে রিপ্রেজেন্ট করার জন্য ইউজ করতাম, বলতাম যে ভেক্টর রাশি হচ্ছে যাদের একটা মান এবং দিক আছে। আচ্ছা, আবার অনেকে উম, মানে আবার ফিজিক্সে কম্পিটিশনের সময় আমরা আবার ভেক্টরকে এভাবে লিখতাম, ঠিক আছে। অথবা আমরা হয়তো একটা ভেক্টরকে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে এভাবেও লিখতাম, মানে অনেকভাবে রিপ্রেজেন্ট করতাম, ঠিক আছে। বাট অল অফ দেম আর রিপ্রেজেন্টিং আ ভেক্টর, ঠিক আছে। এবং আপনারা যখন হয়তো আম, কি বলে গ্রাফিক্সে কাজ করেন তখনও ভেক্টর নিয়ে কাজ করতে হয়। কেউ যদি গেম ডেভেলপমেন্টের কাজ করেন বা ইউনো গ্রাফিক্সের কাজ করেন ব্যাক এন্ডে, তাহলে ডেফিনেটলি আপনাকে ভেক্টর নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে। সো হোয়াট ইজ আ ভেক্টর? তো এইটা আসলে টু বি অনেস্ট আমরা যদিও মানে ফিজিক্সে অনেক পড়ছি, ঠিক আছে, যে ভেক্টর ভেক্টর ভেক্টর, বাট অনেস্টলি এটা হইলো একটা ম্যাথমেটিক্যাল টুল, ঠিক আছে। মানে ম্যাথমেটিশিয়ানরা খুব প্রপারলি ভেক্টর জিনিসটাকে ডিফাইন করে রাখছে, কিন্তু এমন ভাবে ডিফাইন করছে যেটা হইল খুব অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। এখন এই অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটা যদি আপনি আপনার কাজে লাগাইতে পারেন, তাহলে আপনি ওই ভেক্টর রিলেটেড যা যা রেজাল্ট ম্যাথমেটিশিয়ানরা মানে ইয়া করে রাখছে, ডিসকভার করে রাখছে, সেগুলো সব আপনি ইউজ করতে পারবেন, যত থিওরেম আছে সব আপনি ইউজ করতে পারবেন। সো ম্যাথমেটিশিয়ানদের বসে বসে কাজ হইতেছে কোনো একটা টুল একদম প্রপারলি ডিফাইন করা এবং সেটার একদম রুটে কি আছে, ঠিক আছে, মানে একদম সবকিছু ফেলে দিলে, ঠিক আছে। যেমন এই যে ভেক্টর বলতে আমরা কখনো অ্যারো বোঝাচ্ছি, কখনো একটা ম্যাট্রিক্স আকারে লিখতেছি, কখনো আবার এভাবে লিখতেছি। সো ইফ ইউ থ্রো অ্যাওয়ে অল দ্য রিপ্রেজেন্টেশনস, এট দি কোর অফ দেম মানে আসলে কি আছে, ঠিক আছে। যেরকম আপনারা যদি খেয়াল করে দেখেন, যতগুলো রিপ্রেজেন্টেশনই আছে না কেন, আপনি আম, কি বলে অ্যারো দিয়ে যোগ করার ভেক্টরের ত্রিভুজ সূত্র একটা শিখছেন, যে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা যোগ করার রুল হইলো এইটা, ঠিক আছে। সো আপনি দুইটা অ্যারো যোগ করা শিখছেন, ওকে। তারপরে ম্যাট্রিক্স, তো দুইটা ম্যাট্রিক্স কেমনে যোগ করতে হয়, জাস্ট এলিমেন্ট ওয়াইজ যোগ করে ফেলতে হয়, এটাও জানেন। আর এইটা তো অলরেডি যোগ করার তো খুব সহজ, জাস্ট মানে আই আর জে এগুলাকে কমন নিলেই হয়ে যাবে, রাইট। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, হোয়াট এভার দ্য স্ট্রাকচার ইজ, দেয়ার ইজ অলওয়েজ এ ওয়ে টু অ্যাড টু ভেক্টরস, ঠিক আছে। মানে আপনি যেভাবে লেখেন না কেন, অলওয়েজ আপনি অ্যাডিশন করতে পারতেছেন। সো ইউ ডেফিনেটলি নিড অ্যান অ্যাডিশন অপারেশন। আপনি যেটাকেই ভেক্টর বলতে চান না কেন, দ্যাট মাস্ট হ্যাভ অ্যান অ্যাডিশন অপারেশন, ঠিক আছে। আচ্ছা, এবং অ্যাডিশন অপারেশন বলার অর্থ কি সেটাও আমি বলবো, ঠিক আছে। বাট ফর নাও আপনি অ্যাডিশন বলতে যা বুঝেন, যেমন একটা অ্যারোর সাথে আপনি কিন্তু বিফোর লার্নিং দিস যে ত্রিভুজের মানে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র শেখার আগে আহ, আপনি কিন্তু জানতেন না যে দুইটা অ্যারোকে কেমনে যোগ করব, ঠিক আছে। তো বাট আপনাকে একটা রুল শিখাই দেওয়া হয়েছে যে এইভাবে যোগ করতে হয়, ঠিক আছে। তো যদি আপনার ভেক্টর বলতে হয়, ডেফিনেটলি ইউ নিড আ ওয়ে টু অ্যাড টু এলিমেন্টস, ঠিক আছে। আপনার ভেক্টর দুইটা ভেক্টরকে অ্যাড করার একটা ওয়ে থাকতেই হবে। আচ্ছা, আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে ধরেন স্কেলিং বলবো, ঠিক আছে। যেমন একটা ভেক্টরকে আমি চাইলে 3 গুণ করতে পারি, ঠিক আছে। জাস্ট লেন্থটা 3 দিয়ে গুণ, মানে 3 গুণ করা, ডিরেকশন সেম রেখে 3 গুণ করা। আপনি একটা ম্যাট্রিক্সকেও 3 দিয়ে গুণ করতে পারেন, প্রত্যেকটা এলিমেন্টকে 3 দিয়ে গুণ করতে হবে। আবার 3A তো করতেই পারেন, প্রত্যেকটা কম্পোনেন্টকে 3 দিয়ে গুণ করতে হবে, রাইট। সো এই দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে, ঠিক আছে, এই দুইটা অপারেশন থাকতে হবে। এবং আরো কিছু জিনিস আমাদের আহ মানে এই এডিশন এবং স্কেলিং এর মধ্যে আরো কিছু জিনিস আমাদের শর্ত মানতে হবে, তখন আমরা তাদেরকে আর কি ভেক্টর বলতে পারবো, ঠিক আছে। সো ম্যাথমেটিশিয়ানরা সবসময় সবকিছু একদম অ্যাবস্ট্রাক্ট ওয়েতে ডিফাইন করে, যাতে করে আপনি যেই কাজই করতেছেন না কেন সেটাতেই যেন আপনি ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, হয়তো আমি একটা মানে লেম এক্সাম্পল দিব। আপনি হয়তো একটা
মানে অনলাইন শপের ওয়েবসাইট ডিজাইন করতেছেন, তো সেখানে হয়তো আপনি কি বলে যে এক একটা এলিমেন্ট বলতে, মানে এক একটা ভেক্টর বলতে আপনি হয়তো এক একটা প্রোডাক্ট বুঝাচ্ছেন, তো এই প্রোডাক্টের সাথে ওই প্রোডাক্ট যোগ করি টাইপের বলতে বুঝাচ্ছেন যে আমি কার্টে অ্যাড করি। ঠিক আছে। তো আম, তো আপনি হচ্ছে যে তাহলে যে আপনাকে অ্যাড করা বলতে কিছু একটা লাগবে, স্কেল করা বলতে কিছু একটা লাগবে, স্কেলিং গুণ করা বলতে কিছু একটা লাগবে। ঠিক আছে। সো ইফ ইউ ফুলফিল দোজ কন্ডিশনস, যেটা আর কি আপনার ভেক্টর হওয়ার জন্য লাগে, সেগুলা হইলে আমি আপনি বলতে পারবো যে ওই, আচ্ছা ওইটাও একটা ভেক্টর। ভেক্টর। ঠিক আছে। আপনার একটা কার্ট হইতেছে একটা ভেক্টর। ঠিক আছে। আমার কার্টের সাথে আমার শপিং কার্টের সাথে আপনার শপিং কার্ট যদি যোগ করতে পারেন, বেসিক্যালি হয়তো সেটা হইলো যে সবার, দুজনের সবকিছুই আর কি একসাথে করা। ঠিক আছে। এবং আমার কার্ডকে যদি 3 গুণ করেন, তাহলে হয়তো সবকিছু 3 গুণ অ্যাড করে দেন। ঠিক আছে। 1 প্যাকেটের জায়গায় 3 প্যাকেট যোগ করে দেন, 1 কেজির জায়গায় 3 কেজি করে দেন। ঠিক আছে। সো দিস কুড বি ওয়ান এক্সাম্পল যে ভেক্টর কি আসে। তো ইউজফুল কি না, ম্যাথমেটিশিয়ানদের এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই, বাট দেয়ার আর ফিউ রুলস। আপনি যদি এগুলো ফলো করেন, এগুলো ফলো করলে আপনি বলতে পারবেন যে এটা হচ্ছে ভেক্টরস। তো সেইটাই আমরা ফর্মালি বলি। ঠিক আছে। তো আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের এক্স্যাক্টলি ভেক্টর ডিফাইন করা হয় না। আপনারা প্রবাবলি জানেন যে আমরা ভেক্টর স্পেস ডিফাইন করি। ঠিক আছে। ম্যাথমেটিশিয়ানরা দেখবেন স্পেস কথাটা অনেক ইউজ করে, তো এটার একটা স্পেসিফিক মিনিং আছে, বাট ফর নাও আমাদের ওইদিকে যাওয়ার দরকার নাই। আহ, আমি আপনাদেরকে বলবো জাস্ট এইভাবে চিন্তা করেন যে দিস ইজ আ সেট। ঠিক আছে। এই সেট কি কন্টেইন করে? এই সেটটা হইল আমাদের সমস্ত ভেক্টর, যেই মানে আহ, যেই ভেক্টর গুলো নিয়ে কথাবার্তা বলতেছি, সমস্ত পসিবল ভেক্টরের সেট। ঠিক আছে। সো যত ভেক্টর আছে, সরি, আচ্ছা লক করে দিই। হ্যাঁ, আমাদের যত ভেক্টর আছে সবার সেট। ঠিক আছে। আপনি যেই কনটেক্সটে কথা বলতেছেন সেই কনটেক্সটের সমস্ত ভেক্টরের কথা বলতেছি। যেরকম এক্সাম্পল হিসেবে বলতে পারি, আপনি ফোর্স এর কথা চিন্তা করেন। ঠিক আছে। তো ফোর্স হচ্ছে একটা ভেক্টর। যেমন আমি হয়তো বললাম যে 3i + 4j। ঠিক আছে। এটা একটা ফোর্স, একটা স্পেসিফিক ডিরেকশনে ফোর্স। ভালো কথা। এরকম তো আরো অনেক ফোর্স আছে। আমি চাইলেই এরকম আই আর জে এর কোএফিসিয়েন্ট গুলো ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি, পজিটিভ, নেগেটিভ, ডেসিমেল নাম্বার নিতে পারি, √2 নিতে পারি, মানে ইরেশনাল নিতে পারি, হোয়াট এভার আই ওয়ান্ট। তো আমি ইচ্ছা মতো আহ, অনেক অনেক ধরনের ফোর্স বানাইতে পারবো, রাইট? তো সব ধরনের পসিবল ফোর্সের যে সেটটা, ওইটা হইলো একটা ভেক্টর স্পেস। ঠিক আছে। আমি মানে যেহেতু এটা এক্সপ্লেন করার জন্য ইউজ করতেছি এই ধরনের এক্সাম্পল গুলা, তো অধিকাংশ জায়গায় আমার যেহেতু বোর্ডে আঁকানো লাগবে, এই জন্য আমি 2 ডাইমেনশনের এক্সাম্পলের মধ্যেই থাকতেছি, বাট ইউ ক্যান অলওয়েজ এক্সটেন্ড ইট টু 3 ডাইমেনশনস। তো হ্যাঁ, ওখানে আমরা পরে যাব, এবং এই ডিমেনশন কথাটা বলতে আসলে কি বুঝাচ্ছি সেটাও আমি আপনাদেরকে বলবো। বাট ফর নাও আমি বলতে চাচ্ছি যে ভেক্টর স্পেস মানে কি। ভেক্টর স্পেস মানে হইলো আ সেট অফ ভেক্টরস। ঠিক আছে। আসলে আমরা চিন্তা করি হইতেছে যে ভেক্টর স্পেস হইলো সেট অফ ভেক্টরস, বাট অ্যাকচুয়ালি ম্যাথমেটিশিয়ানরা বলে উল্টা ভাবে। ভেক্টর স্পেস হইলো একটা সেট দ্যাট ফলোজ সাম রুলস। ঠিক আছে। এবং ভেক্টর মানে হইলো এই ভেক্টর স্পেসের একটা এলিমেন্ট। ঠিক আছে। তো তারা আর কি উল্টা ভাবে বলে। তারা আগে ভেক্টর স্পেস ডিফাইন করে, তারপরে বলে ভেক্টর হইলো এই ভেক্টর স্পেসের একটা এলিমেন্ট। এবং ভেক্টর স্পেস হওয়ার জন্য যে রুলগুলা লাগে সেইগুলা কি, এখন আসেন সেটাতে যাই। ওকে। তো ভেক্টর স্পেসের জন্য যে 2টা জিনিস আমাদের লাগবে, সেই 2টা জিনিস হইলো, 2টা অপারেশন হইলো অ্যাডিশন অ্যান্ড স্কেলিং। ঠিক আছে। আমি এইগুলার আরো অনেক সুন্দর সুন্দর নাম আছে, হয়তো আপনারা হোমোজিনিটি, অ্যাডিটিভিটি, এই সমস্ত নাম টাম শুনছেন। ঠিক আছে। বিভিন্ন প্রপার্টি আছে। তো আমি জাস্ট সিম্পলি অ্যাডিশন আর স্কেলিং এর কথা বলতেছি। ঠিক আছে। মানে এই 2টা ওয়ার্ড ইউজ করতেছি, যেটা হয়তো আমরা সবাই ফ্যামিলিয়ার। আচ্ছা। তো
প্রথম কথা হচ্ছে অ্যাডিশন জিনিসটা কি করে এটা চিন্তা করেন। আপনার সারা জীবন যোগ করছেন, আহ ভেক্টর রাশি বলেন বা স্কেলার রাশি বলেন, যাই যোগ করেন না কেন, কখনোই কিন্তু ডিফারেন্ট টাইপ অফ অবজেক্ট যোগ বিয়োগ করেন নাই। ঠিক আছে? যেরকম আমি যেটার কথা বলতে চাচ্ছি, আপনারা কখনো কোনো ফোর্সের সাথে কখনো কিন্তু আপনি ভেলোসিটি অ্যাড করেন নাই। আপনারা সবসময় একটা ফোর্সের সাথে আরেকটা ফোর্স অ্যাড করতেন, ছোটবেলা থেকে আপনাদেরকে এটা মানা করা হয়েছে, রাইট? বিকজ এটা এটা ফিজিক্যালি কোনো সেন্স মেক করে না। তো কিন্তু আবার আপনি কিন্তু এক ধরনের রাশির সাথে অন্য ধরনের রাশি গুণ করতে পারেন। যেরকম হচ্ছে আপনারা তো মিটার পার সেকেন্ড ভেলোসিটির ইউনিট, তো আপনি ডিস্টেন্সকে সেকেন্ড মানে টাইম দিয়ে ভাগ করতেছেন। তো গুণ ভাগ করা অ্যালাউড, কিন্তু যোগ করা অ্যালাউড না। ঠিক আছে? তো আমাদের এখানে আসলে অত, আমরা তো ফিজিক্স নিয়ে আসতেছি না, আমরা সবসময় মাথায় রাখবো এই ধরনের কম্পিটিশন সবকিছু যে কোনো জায়গায় অ্যাবস্ট্রাক্ট ওয়েতে ব্যবহার হইতে পারে। আমি ফিজিক্সটাকে মোটিভেশন হিসেবে নিয়ে আসতেছি। যেমন দুইটা ম্যাট্রিক্স যোগ করা, ঠিক আছে, এটাও হইতে পারে। তো আপনি দুইটা ম্যাট্রিক্স যোগ করতে গেলেও কিছু রুল আছে, যেরকম আপনি একটা 2x1 ম্যাট্রিক্সের সাথে একটা 3x1 ম্যাট্রিক্স কিন্তু যোগ করতে পারেন না। ঠিক আছে? ডিমেনশন সেম হওয়া লাগে, রাইট? সো বেসিক্যালি অ্যাডিশনের কিছু রুল আছে। তো রুলটা আসলে খুব সিম্পলি স্টেট করা যায়। আমরা যেই সেটটাকে আমরা ভেক্টর স্পেস বলতে চাচ্ছি, ক্যাপিটাল ভি দিয়ে আমি ধরেন ওই সেটটাকে বুঝাচ্ছি বা স্পেসটাকে বুঝাচ্ছি। আমার এ আর বি দুইজনই যদি আমাদের ওই সেটের একটা এলিমেন্ট হয়, ঠিক আছে, ওই ভেক্টর স্পেস যেটাকে বলতে চাচ্ছি, এ প্লাস বি, এটার যে সেন্সটা থাকবে, প্রথম কথা অ্যাড করতে পারতে হবে। যদি অ্যাড করতে না পারি তাইলে হবে না। ঠিক আছে? এটাও সেম সেটের অন্তর্গত হইতে হবে। ঠিক আছে? আপনি যদি ওই সেটের বাইরে চলে যান তাইলে সমস্যা আছে। ঠিক আছে? আপনি হয়তো চিন্তা করতেছেন যে আচ্ছা, আহ, দুইটা মানে দুইটা সেটের এলিমেন্ট নিয়ে যোগ করতেছি, ওই সেটের বাইরে আবার চলে যাই কেমনে? ঠিক আছে, ওইটার বাইরে তো চলে যাওয়ার আসলে সুযোগ নাই, রাইট? বাট আসলে ব্যাপারটা ওরকম না, কারণ আপনি খুব স্পেসিফিক জিনিস চিন্তা করতেছেন। আমি আপনাকে এরকম ইচ্ছা মতো এক্সাম্পল বানাই দিতে পারি যে এখানে আপনি হয়তো আহ হচ্ছে যে এই রুলটা মানে হয়তো কি আপনি যেখানে এই রুলটা আসলে মেনটেন করতে পারবেন না। ঠিক আছে? এক্সাম্পল, যেমন আমি বললাম আমার সেটটা হইতেছে আম, কথার কথা 0 1 2 3 4। ঠিক আছে, কথার কথা। এখন আমি আপনাকে বললাম হচ্ছে যে তার মানে এখানে ভেক্টর মানে হইতেছে বেসিক্যালি এক একটা নাম্বার। ঠিক আছে? আম, তো যেমন এ হচ্ছে 2 আর বি হচ্ছে 3। সো এই যে দেখেন, আমি আপনাদেরকে কাইন্ড অফ এই মিসকনসেপশনটা ভাঙার চেষ্টা করতেছি যে ভেক্টর মানেই হইতেছে একটা ম্যাট্রিক্সের মতো করে লিখতে হবে। নট নেসেসারিলি ম্যাট্রিক্সের মতো সবাইকে লেখা যায়, বাট মানে ভেক্টর বললে আমরা চিন্তা করব যে ওকে এই সেটের একটা এলিমেন্ট। ঠিক আছে? ওকে, এখন এই দুইটাকে যদি আমরা যোগ করি, যোগ করলে কি হবে? এ প্লাস বি হইল 2 + 3 হইল 5। বাট 5 কি এই সেটের মধ্যে আছে? ঠিক আছে, এই সেটের মধ্যে এটা নাই। সো দ্যাট মিনস এইটা ভেক্টর স্পেস হইতে পারবে না। ঠিক আছে? এটা ভেক্টর স্পেস হওয়া সম্ভব না। ওকে? বাট এইটা আপনার ডেফিনেশনের উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে? কিসের ডেফিনেশন? যেরকম আপনি অ্যাডিশনের ডেফিনেশন চেঞ্জ করতে পারেন। আচ্ছা, তার আগে বলি, এখান থেকে হয়তো একটু কনফিউজিং হয়ে যাবে। আপনারা কি এই এক্সাম্পলটা বুঝতে পারছেন যে আমাদের আসলে দুইটা জিনিস যোগ করে আমার সেটের বাইরে চলে যাওয়াটা আসলে কোনো ব্যাপারই না। ঠিক আছে? সো অ্যাডিশন কিন্তু মানে সবসময় যে মেনটেন করবে দুইটা এলিমেন্ট নিয়ে, যদি এটা একটা ভেক্টর স্পেস হয়, ডেফিনেটলি ওই ভেক্টর স্পেসে দুইটা এলিমেন্ট নিয়ে যোগ করলে আরেকটা ভেক্টর স্পেসের এলিমেন্ট পাওয়া যাবে, ডেফিনেটলি 100% পাওয়া যাবে। ঠিক আছে? যদি এই কন্ডিশনটা মেনটেন না করে কোনো সেট,
তাহলে ওই সেট দিয়ে ভেক্টর স্পেস বানানো সম্ভব না। ঠিক আছে? ওই ভেক্টর স্পেস দিয়ে সরি, ওই সেট দিয়ে ভেক্টর স্পেস কখনোই, ওই সেটটাকে কখনোই ভেক্টর স্পেস বলা যাবে না। একটা সেটকে আমরা তখনই ভেক্টর স্পেস বলবো যখন সে ভেক্টর স্পেসের সবগুলো রুল মেনটেন করবে। তো প্রথম রুলটাই হইতেছে অ্যাডিশন মানে হইল ওই সেটের দুইটা এলিমেন্ট নিয়ে যদি যোগ করি, ওই যোগ করার পরে যোগফলটাও ওই সেটের মধ্যে থাকতে হবে। যদি ওই সেটের মধ্যে না থাকে তাহলে সে অ্যাডিশন রুলটা ফেল করছে। ঠিক আছে? এতটুকু তো বুঝতে পারছেন, রাইট? আচ্ছা, Yes. ওকে। Yes. আমি এখন বললাম যে না 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 না, আমি এইটা ইউজ করতে চাই না, আমি অন্য একটা ওয়েতে অ্যাডিশনটা ডিফাইন করব। ঠিক আছে? আমি একটা স্পেশাল এডিশন, যেরকম ধরেন আমি হয়তো আপনাদেরকে এটা বোঝানোর জন্য এইভাবে বুঝাতে পারি যে আপনারা তো সবাই পাইথন এবং মানে অবজেক্ট ওরিয়েন্টেড ইয়ার সাথে, প্রোগ্রামিং এর সাথে পরিচিত আছেন। তো থিঙ্ক অফ কি বলে অপারেটর ওভারলোডিং এর কথা চিন্তা করেন। যেরকম হচ্ছে পাইথনে আপনি যদি কোন একটা নতুন ক্লাস তৈরি করেন, ঠিক আছে, আপনি হয়তো আহ, নতুন একটা ক্লাস তৈরি করতেছেন। সো আপনি এখানে চাইলে, এটা কি আপনারা সবাই জানেন যে ইউ ক্যান ডিফাইন ডান্ডার মেথডস লাইক এরকম সিনট্যাক্সের সাথে কি আপনারা পরিচিত যে আন্ডারস্কোর আন্ডারস্কোর অ্যাড আন্ডারস্কোর আন্ডারস্কোর? Sir. আচ্ছা, তো হ্যাঁ, মানে এটা কি করে, আপনি আপনার যে এরকম একটা, আচ্ছা আপনি কি কোনো কোয়েশ্চেন করবেন নাকি হচ্ছে যে এমনি কোনো কোয়েশ্চেন ছিল কি? Sir, question ছিল না। আচ্ছা ঠিক আছে, ওকে, এটার সাথে পরিচিত, রাইট? ওকে, থ্যাংক ইউ। সো এইটা কি করে, আপনার যে ক্লাস আছে এই ক্লাসের দুইটা এলিমেন্ট নিয়ে কিভাবে এদেরকে যোগ করবেন সেটার একটা ডেফিনেশন আপনি চাইলে দিতে পারেন, রাইট? সো আমি ঠিক ওরকমই বলবো যে আপনারা এরকম ভাবে ডিফারেন্ট ওয়েতে অ্যাডিশনের কথা চিন্তা করতে পারেন। ঠিক আছে? যেরকম আমি এখানে বলবো যে আমার আম, যেই সেটটা নিয়ে কাজ করতেছি, আমার যেহেতু এই সেটের মধ্যেই থাকতে হবে, লেট মি ডু ওয়ান থিং। আমি নর্মালি অ্যাড করব। অ্যাড করার পরে যেহেতু আমি 0 থেকে 4 পর্যন্ত নিয়েছি, আমি একটা মডুলো অপারেশন করি। মানে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি থাকে সেইটাকে রিটার্ন করি। ঠিক আছে? সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ কাইন্ড অফ এরকম টাইপের, যে রিটার্ন a+b মডুলো 5। এটাকে চিন্তা করেন, এটা কি করবে, আমার অ্যাডিশনের ডেফিনেশনটাই আমি চেঞ্জ করে দিছি। ঠিক আছে? মানে আপনারা হয়তো ভাবতেছেন যে অ্যাড করতে হইলে তো আমাকে মানে এইভাবে এটা তো আসলে অ্যাকচুয়াল অ্যাডিশন হইলো না আমার তো, মানে a+b মানেই তো অ্যাকচুয়াল অ্যাডিশন। বাট রিমেম্বার, আপনি এখানে একটা কাইন্ড অফ, আপনি সেটটা ডিফাইন করতেছেন, সেটের উপরে অ্যাডিশনটা মানে আপনি ডিফাইন করতেছেন বা আমি ডিফাইন করে দিব, আইদার ওয়ে, বা আপনার সিচুয়েশন ডিফাইন করে দিবে, যেটাই হোক না কেন। বেসিক্যালি অ্যাডিশন বলতে বুঝাচ্ছে দুইটা এলিমেন্ট নিয়ে যোগ করলে আরেকটা নতুন এলিমেন্ট পাবেন যেটা ওই সেটের মধ্যে থাকবে। এই ধরনের অপারেশনকেই আমরা অ্যাডিশন বলতেছি। এখন এক্স্যাক্টলি কি ধরনের অ্যাডিশন হবে এটা নিয়ে বলতেছি না। ঠিক আছে? দ্যাট মে ভ্যারি। যেরকম ধরেন আপনারা ছোটবেলায় এক ধরনের অ্যাডিশন শিখছেন, মানে নর্মাল অ্যাডিশন শিখছেন, তারপরে বড় হয়ে এসে বুলিয়ান অ্যালজেব্রা যখন শিখছেন তখন একটা ডিফারেন্ট টাইপ অফ অ্যাডিশন শিখছেন। ঠিক আছে? যে ওয়ানের সাথে ওয়ান যোগ করলেও নাকি ওয়ান পাওয়া যায়। আবার যদি আপনি হচ্ছে যে মানে মড টু অপারেশন করেন, মানে এডিশন বলতে এক্সঅর অপারেশন কেউ, মানে এক্সঅর অপারেশন ইজ লিটারালি জাস্ট এরকম এডিশন মড টু, রাইট? তো ওখানে 1+1 যোগ যোগ করলে হচ্ছে 0 হয়ে যায়, মানে 1 XOR 1 হচ্ছে 0। ঠিক আছে? সো আপনি কোন ধরনের এডিশন নিয়ে কাজ করতেছেন এইটা হচ্ছে ম্যাটার করে। যেরকম ধরেন আপনি যদি দুইটা স্ট্রিং নিয়ে কাজ করেন, অ্যাড করা মানে হইতেছে কনক্যাটেনেট করা। আপনি যদি দুইটা অ্যারো নিয়ে কাজ করেন, দুইটা অ্যারোকে যোগ করার একটা উইয়ার্ড রুল আপনাদেরকে শিখানো হয়েছে। ঠিক আছে? আপনারা যেহেতু আর কি মানে করে করে মুখস্থ করে ফেলছেন, ওইটা আপনাদের কাছে এখন অড লাগতেছে না। তারপরে ম্যাট্রিক্সের যোগটা যদিও খুব নর্মাল ছিল, ম্যাট্রিক্সের গুণ করার সময় কিন্তু আপনারা বুঝছিলেন যে আচ্ছা দিস ফিলস উইয়ার্ড, এইরকম করে কেন গুণ করতেছি। ঠিক আছে? সো আপনাদেরকে আসলে গুণ করা যোগ করার বিভিন্ন ওয়ে শেখানো হয়েছে এবং আপনারা আসলে মুখস্থ করে ফেলছেন তো করতে করতে, এই জন্য আসলে এখন অড লাগে না। বাট
প্রথম যখন ইন্ট্রোডিউসড হয়েছিলেন ওইটার সাথে, তখন ওই দিকে ফিরে যান। তখন আপনার মনে হবে যে আচ্ছা তাই তো, এরকম ধরনের জিনিস করছে, এটা তো আসলে মানে দুইটা অ্যারো আবার যোগ করে কেমনে। ঠিক আছে, তো এটা আপনাদের একটা রুল দিয়ে দেওয়া হয়েছে। ওয়েন উই মিন যে আমরা যোগ করতেছি, তার মানে আসলে আমরা এই এই কাজগুলো করার চেষ্টা করছি, ত্রিভুজ বানাবো, অমুক তমুক করবো, বা ঠিক সেরকম আমি এখানে বলতেছি, আমি যখন আমাদের এই ভি সেটের দুইটা এলিমেন্ট যোগ করা বলতেছি, কোট অ্যান্ড কোট যোগ করা, ঠিক আছে, বা অ্যাড করা বলতেছি, তখন যেটা বুঝাচ্ছি যে প্রথমে নর্মালি অ্যাড করেন, তারপরে মডিউলো 5 করেন। ঠিক আছে, তো শুধু ভাগশেষটা রেখে দেন। তাহলে কি হবে, তাহলে আপনার এই রেজাল্টটা 0 থেকে 4 এর মধ্যেই থাকবে, কারণ ভাগশেষ কখনোই 5-এর চেয়ে বেশি হবে না। ঠিক আছে, সো দ্যাট মিনস আমরা এই সেটের মধ্যেই থাকবো, সো আমাদের একটা আশা থাকবে যে আচ্ছা আমরা হয়তো এটা একটা ভেক্টর স্পেস বানাইতে পারি। ঠিক আছে, তো আম, হ্যাঁ, সো এখানে আমি বললাম, যদি ওই ওই অ্যাডিশনের কথা বলি, তাহলে আপনারা হয়তো বুঝতেই পারতেছেন যে এই সেটটা নিয়ে, একই সেট নিয়ে কাজ করতেছি, বাট আমি এখন বললাম যে অ্যাডিশনের ইয়েটা হইলো ডিফারেন্ট। সো এখন আপনি দেখেন, এ সমান সমান যদি 2 নেন, বি সমান সমান যদি 3 নেন, এ প্লাস বি সমান সমান হলো 2 + 3 মড 5। আমি জাস্ট, যেহেতু নতুন ধরনের অ্যাডিশন করতেছি, আম, আমি হয়তো, ঠিক আছে, একটা ফ্যান্সি এডিশন সিম্বল দিলাম। ঠিক আছে, যে একটা ফুলের মতো কিছু একটা দিলাম, একটা ফ্যান্সি এডিশন দিলাম। আহ, তো এইটা হইলো আমাদের, যেহেতু 5 মডুলো 5, তার মানে ভাগশেষ হলো 0, যেটা আমাদের এই সেটের এলিমেন্ট। এবং আই থিঙ্ক আপনারা সবাই বুঝতেই পারতেছেন যে যেমনেই যোগ করি না কেন, দিন শেষে যেহেতু ভাগশেষ নিব, সবসময় এই সেটের মধ্যেই আমি থাকবো। সো যদি একটা সেটকে ভেক্টর স্পেস হইতে হয়, তার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন হইতেছে ওই সেটের দুইটা এলিমেন্টকে যোগ করলে যে নতুন আরেকটা এলিমেন্ট পাবো, সেইটাও আসলে ওই সেটের একটা এলিমেন্ট হওয়া লাগবে। ঠিক আছে, সো এতটুকু সবাই ক্লিয়ার? সো জি স্যার। মানে আমি যদি এখন এটাকে একটু ইয়ে করে রাখি, আচ্ছা, অ্যাডিশন হইলেই আসলে, টু বি অনেস্ট, মানে শুধু এইটুকু করতে পারলেই অ্যাডিশন হয়ে যায় তা না। ঠিক আছে, আরো কিছু প্রপার্টি আছে। আরো মানে অ্যাডিশন হইতে গেলে আরো কিছু প্রপার্টি আছে, যেরকম হচ্ছে, আপনারা জানেন যে কমিউটেটিভিটি মেনটেন করে, যেরকম এ প্লাস বি বললে যে জিনিস আসে, বি প্লাস এ বললেও সেম জিনিস আসে। ঠিক আছে, সো কমিউট করা যায়, এটাকে বলে কমিউটেটিভিটি প্রপার্টি মেনটেন করে। ঠিক আছে, এরা কমিউট করে। তো এ আর এ এর সাথে বি যোগ করলে যা হয়, বি এর সাথে এ যোগ করলে একই রেজাল্ট আসতে হবে। আপনি এমন একটা উইয়ার্ড অ্যাডিশন ডিফাইন করলেন, কিন্তু যে এই রুলটা মেনটেন করে না, তাইলে হবে না। ঠিক আছে, তো এরকম আরো কিছু রুল আছে অ্যাডিশনের। ঠিক আছে, তো ওগুলোতে আমি আসতেছি। তার আগে একটু স্কেলিংটাও দেখে আসি। ঠিক আছে, তো স্কেলিংটা একটু ডিফিকাল্ট। কেন? স্কেলিং এর ক্ষেত্রে আপনি একটা ভেক্টর নিবেন আপনার, মানে আচ্ছা আমি কাইন্ড অফ মানে ভেক্টর বলতেছি, বাট আমরা তো এখনো সবগুলো প্রপার্টি বলি নাই, সো আই গেস এখন বলা উচিত এই সেট, এই সেটটা থেকে একটা এলিমেন্ট নিব, এবং আমরা আম, কি নেওয়া যায়, ধরেন সি, এইটার উপর আমি অ্যারো দিলাম না, এইটা হইল একটা ফিল্ড। আচ্ছা, ফিল্ড আবার কি? আসলে ভেক্টর স্পেস পড়তে গেলে ফিল্ড কি জিনিস সেটা আগে ডিফাইন করে আসতে হয়। তো ফিল্ডটা আমি এখনই ডেফিনেশনটা বলতেছি, বাট কেন লাগবে সেটা না বলে চলে যাওয়াটা তো কেমন। ঠিক আছে, যাই হোক, ফিল্ড হইল, ফর নাও আপনি চিন্তা করতে পারেন একটা নাম্বার সিস্টেম, যেটা যেরকম ধরেন এটা রিয়েল নাম্বার হইতে পারে, কমপ্লেক্স নাম্বার হইতে পারে, এমন কি আপনার হচ্ছে বাইনারি নাম্বারও হইতে, মানে 0 আর 1ও হইতে পারে। ঠিক আছে, বাট হ্যাঁ, মানে ফিল্ডেরও কিছু প্রপার্টি আছে, সেখানেও আসতেছি। বাট এরকম কিছু যদি একটা থাকে, ঠিক আছে, ফর নাও আপনি চিন্তা করতে পারেন জাস্ট রিয়েল নাম্বার। ঠিক আছে, তো 3 × a বললে কিছু একটা বুঝায়, রাইট? সো সি এ, যেরকম 3 দিয়ে গুণ করতেছি বা সি গুণ করতেছি, করার পরে আরেকটা নতুন ভেক্টর পাবো। ঠিক আছে, এই ভেক্টরটাও আমাদের, মানে এই একটা নতুন কিছু একটা পাবো, এইটাও আমাদের ওই সেটের মধ্যেই থাকতে হবে, যাকে আমরা ভেক্টর স্পেস বলতে চাচ্ছি। ওটা যদি ট্রুলি ভেক্টর স্পেস হয়, ওই সেটটা যদি আসলেই ভেক্টর স্পেস হয়,
আপনি যা দিয়েই গুণ করেন না কেন, যে কোনো ভেক্টরকে গুণ করার পরে যেই রেজাল্টিং ভেক্টরটা পাবেন, মানে যে রেজাল্টিং জিনিসটা পাবেন, সেটাও আসলে একটা নতুন আহ, মানে এলিমেন্ট হবে ওই ভেক্টর, মানে ওই সেটেরই। ঠিক আছে, আপনি দেখবেন ওই সেটের মধ্যে অন্য আরেকটা এলিমেন্ট ওইটা, ঠিক আছে, অন্য আরেকটা এলিমেন্ট বা ওই এলিমেন্টটা নিজেও হইতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে। সো এইটা হইলো আমাদের স্কেলিং বিষয়। ঠিক আছে, সো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, স্কেলিংটাকে আমি একটু কঠিন কেন বললাম? বললাম এই কারণে, এইখানে দুই ধরনের অবজেক্ট লাগে, একটা ভেক্টর এবং আরেকটা ফিল্ডের, ফিল্ড একটা সেট, এইটার থেকে একটা এলিমেন্ট। মানে ফিল্ডের এলিমেন্ট বলতে আমি আসলে সাধারণত আম, কি বলি, মানে নাম্বারই বুঝি, মানে একটু পরে আমি সিম্পলিফাই করতেছি, অসুবিধা নেই। তবে আপনার অন্য আরেক ধরনের সেটের জিনিস লাগে। তো আসলে ভেক্টর স্পেস কখনো বলা উচিত না, সবসময় বলা উচিত ভেক্টর স্পেস ওভার অমুক ফিল্ড। যেরকম যদি ফিল্ডটা যদি একটা রিয়েল নাম্বার হয়, তাহলে বোঝায় হচ্ছে ওভার রিয়েল নাম্বারস। ঠিক আছে, অথবা ওভার কমপ্লেক্স নাম্বারস, মানে এটা হচ্ছে এর পুরা নাম। ঠিক আছে, বা ওভার রেশনাল নাম্বারস। ঠিক আছে, বা হচ্ছে যে বাইনারি নাম্বারস। ঠিক আছে, যাই বলেন না কেন, মানে এই পার্ট গুলো হচ্ছে বিভিন্ন ফিল্ড। ঠিক আছে। সো ভেক্টর স্পেস ওভার আ ফিল্ড, কখনোই ভেক্টর স্পেস একা হয় না, এটা সবসময় একটা ফিল্ডের উপরে ডিফাইন করা হয়। তো আগে এই জন্য ফিল্ড ডিফাইন করে আসা লাগবে। ঠিক আছে। সো বাট আপনি যদি ভেক্টর স্পেস ডিফাইন করতে চান, এই ধরনের একটা কিছু লাগবে, এবং আপনি কোন ধরনের অবজেক্ট নিয়ে কাজ করতেছেন এটাও সবসময় আপনার মাথায় রাখা লাগবে। ঠিক আছে। কারণ হ্যাঁ, আপনাদের একটা ওয়ার্কশিট দিব না, আপনারা ওখানে দেখলে বুঝতে পারবেন যে আসলে কিছু রিয়েল নাম্বার আছে, কিছু কমপ্লেক্স নাম্বার আছে। অনেক সময় কোনোটা রিয়েল ভেক্টর স্পেস হয় কিন্তু কমপ্লেক্স ভেক্টর স্পেস হয় না। আবার কোনোটা রেশনাল ভেক্টর স্পেস হইলে হয়তো এটা মানে কমপ্লেক্স ভেক্টর স্পেস হয়তো হয় না, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে। আম, না, আই গেস রেশনাল হইলে অবশ্যই এটাই হবে। যাই হোক, মানে হইতেও পারে, নাও হইতে পারে, এরকম আর কি। ঠিক আছে। আপনার সিচুয়েশনের এডিশনের ডেফিনেশনের উপর ডিপেন্ড করবে, স্কেলিং এর ডেফিনেশনের উপর ডিপেন্ড করবে আপনি স্কেল কেমনে করবেন। যেমন পাইথনের একটা এক্সাম্পল যদি দেই, পাইথনে আপনি হয়তো যদি এটা করেন তাইলে কি আউটপুট দেয় বলেন তো দেখি। হাই হাই হাই। রাইট। তো আমাদের 3 বার হাই দিবে। তো এখানে দেখেন, আমি আমি কাইন্ড অফ এখানে দাবি করার চেষ্টা করতেছি যে স্ট্রিং হইলো একটা ভেক্টর স্পেস, স্ট্রিং এর সব স্ট্রিং এর সেট। তো ওখান থেকে একটা স্ট্রিং হইলো একটা ভেক্টর, এবং ওইটাকে আমরা একটা অন্য টাইপের অবজেক্ট দিয়ে গুণ করতেছি কাইন্ড অফ। ঠিক আছে, তো এইটা আর কি আমাদের একটা ফিল্ড এলিমেন্ট, এরকম টাইপের একটা বিষয়। ঠিক আছে, যদিও আসলে এট দি এন্ড অফ দ্য ডে আমি একটু বলে রাখি যে দেখাবো যে আসলে স্ট্রিং একটা ভেক্টর স্পেস ফর্ম করে না। ঠিক আছে, বাট ফর নাও দিস ইজ অ্যান ইন্ট্রিগিং এক্সাম্পল, যেটা আর কি আপনাদেরকে হয়তো চিন্তা করতে সহজ ইয়ে করবে, যে আচ্ছা ম্যাথমেটিক্স এর বাইরেও আসলে অনেক কিছু করা যায়। ঠিক আছে, আপনি অপারেশন চাইলেই ডিফাইন করতে পারেন। ঠিক আছে। তো এখন আসেন দেখি যে আগে তার একটু ফিল্ডের ব্যাপারে কথা বলে আসি। সো টু বি অনেস্ট, আপনাদেরকে যদি প্রপারলি পড়ানো হয়ে থাকে ভেক্টর স্পেস, তাহলে আসলে ফিল্ড থেকেই শুরু করতে হয়। ঠিক আছে। তো ফিল্ড বলতে কি বোঝায়? ওকে, ফিল্ড হইল, সত্যি কথা বলতে আমি আহ, যেভাবে চিন্তা করি সেটা হইল, আপনারা তো দুইটা নাম্বার, নাম্বার ইন দ্য সেন্স এটা কমপ্লেক্স নাম্বারের কথা বলতে পারেন, রিয়েল নাম্বারের কথা বলতে পারেন, বাইনারি বলতে পারেন, রেশনাল ইরেশনাল, যাই বলেন না কেন। ঠিক আছে। আম, এরকম নাম্বার সিস্টেমের কথা বলতেছি আর কি আমরা। ন্যাচারাল নাম্বার বলতে পারেন, ইন্টেজার বলতে পারেন। ঠিক আছে, যাই বলেন না কেন, নাম্বার বলতে আমি এরকম বলতে চাচ্ছি এরকম দুইটা নাম্বার আপনি চাইলে যোগ করতে পারেন বা বিয়োগ করতে পারেন। ঠিক আছে, যোগ বিয়োগ করতে পারেন, রাইট। গুণও করতে পারেন অধিকাংশ সময়। ঠিক আছে, যেরকম দুইটা রেশনাল নাম্বার যদি গুণ করেন, আপনি আরেকটা নতুন রেশনাল নাম্বারই পান। ফিল্ডের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি ভাগও করতে পারতে হবে। ঠিক আছে, এই ভাগটাই হইতেছে ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ঠিক আছে, মানে এইটাই হইলো আপনার মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট। কিরকম? যেমন দেখেন,
আপনি যদি দুইটা রেশনাল নাম্বারকে, একটা রেশনাল নাম্বারকে আরেকটা রেশনাল নাম্বার দিয়ে ভাগ করেন, কি আসে? ওয়েল, আমরা যেভাবে ছোটবেলায় গুণ করা শিখছি যে এটাকে উল্টাই দিতে হবে, তাহলে এডি ভাগ বিসি। এইটাও দেখেন একটা নতুন রেশনাল নাম্বার, ঠিক আছে? সিমিলারলি আপনি যদি দুইটা রিয়েল নাম্বার নেন, দুইটা রিয়েল নাম্বারকে, একটা রিয়েল নাম্বারকে আরেকটা রিয়েল নাম্বার দিয়ে ভাগ দেন, ভাগ দিলেও আরেকটা নতুন রিয়েল নাম্বার পান, ঠিক আছে? কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রেও তাই, আপনি একটা কমপ্লেক্স নাম্বারকে আরেকটা কমপ্লেক্স নাম্বার দিয়ে ভাগ দিলে নতুন আরেকটা কমপ্লেক্স নাম্বার পান। যাদেরকে এইভাবে ভাগ দিয়ে সেম নাম্বার সিস্টেমে পান তাদেরকেই আসলে ফিল্ড বলে, ঠিক আছে? প্রপারলি ডিফাইন করতেছে, অসুবিধা নাই। তবে সহজ কথা হইলো, ভাগ দিতে পারলে ওই নাম্বার সিস্টেমটা হইলো একটা ফিল্ড, ঠিক আছে? যেরকম ইন্টেজার একটা ফিল্ড না, যেরকম আমরা ছোটবেলায় হচ্ছে জেড বলতে যেটা বুঝছি, যে ধরেন এদিকেও ইনফিনিটি, -2 -1 0 1 2 ডট ডট, এইদিকেও ইনফিনিটি। একটা ইন্টেজারকে আরেকটা ইন্টেজার দিয়ে ভাগ করলে সবসময় কি ওটা আরেকটা নতুন ইন্টেজার হয়? এক্সাম্পল, 3 কে 2 দিয়ে ভাগ করলাম, বা আই গেস এভাবে না লিখে এভাবে লেখা উচিত, 3/2। এইটা কি আমার এই সেটের মধ্যে আছে? হোল নাম্বারের বা ইন্টেজারের সেটের মধ্যে এটা নাই। তার মানে ইন্টেজারের ক্ষেত্রে দুইটা ইন্টেজারকে ডিভাইড করলে আরেকটা নতুন ইন্টেজার পাওয়া যাচ্ছে না, তার মানে দিস ইজ নট এ ফিল্ড, ঠিক আছে? ইন্টেজার মানে নট আ ফিল্ড। বুঝতে পারছেন? সো ফিল্ড হইতে হইলে বেসিক্যালি ভাগ দেওয়ার পরেও সেম সেটের মধ্যে থাকতে হবে ওই নাম্বার সিস্টেমটাকেই, ঠিক আছে? যেরকম হচ্ছে রেশনাল নাম্বার একটা ফিল্ড, তারপরে মানে রেশনাল নাম্বারের উপরে যা যা আছে, রিয়েল নাম্বার বলেন, কমপ্লেক্স নাম্বার বলেন, সবাই হচ্ছে এক একটা ফিল্ড। আপনারা যদি এর উপরেও আরো অনেক নাম্বার সিস্টেম জেনে থাকেন, যেমন অনেকে হয়তো গ্রাফিক্সের কাজ যারা করেন, কোয়াটার্নিয়নের নাম শুনছেন, যেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের এক ধাপ উপরে, ঠিক আছে? তারপরে আরো আছে, অক্টিনিয়ন আছে, ঠিক আছে? বাট এরপর এগুলো আসলে ইউজলেস হয়ে যায়, এই জন্য আসলে আমরা অতটা মানে ইউজ করি না। তো কমপ্লেক্স নাম্বার ইজ ভেরি ইউজফুল, রাইট? তো এইগুলো একটা ফিল্ড, ওকে? সো বেসিক্যালি আপনি যদি দুইটা একটা সেট নেন এবং ওই সেটের দুইটা এলিমেন্টকে যোগ করা বলেন, বিয়োগ করা বলেন, গুণ করা বলেন, ভাগ করা বলেন, সবকিছু যদি করতে পারেন, তাইলে ওইটাকে ফিল্ড বলে। আচ্ছা, এখানে একটা অ্যাস্টারিস্ক দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনাদের তো বলতে পারেন যে স্যার, জিরো দিয়ে ভাগ দিলে তো মানে কখনোই ভাগ দেওয়া যায় না, এটা তো আনডিফাইন্ড। ওকে, জিরো হচ্ছে সবসময় দুধ ভাত, ঠিক আছে? জিরো দিয়ে ভাগ করা নিয়ে আমরা চিন্তা করব না, জিরোকে ছাড় দিব, ঠিক আছে? আপনারা যখন ছোটবেলায় পড়ছেন যে অমুককে শূন্য দিয়ে ভাগ করলে এটা অসংজ্ঞায়িত, যে কোনো সংখ্যাকে যদি আপনি শূন্য দিয়ে ভাগ করেন সেটা অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। এই যে অসংজ্ঞায়িত কথাটা বলতেছি, বা সংজ্ঞা, কার সংজ্ঞা বা কার ডেফিনেশনের কথা বলতেছি, সেটা হচ্ছে ডিভিশন অপারেশনের ডেফিনেশন। তো ডিভিশন অপারেশনের ডেফিনেশনেই বলা আছে জিরো বাদে অন্যান্য নাম্বার দিয়ে ভাগ করা যাবে। তো মানে জিরো দিয়ে ভাগ কেমনে করতে হবে এটাই ডিভিশন অপারেশনে ডিফাইন করা নাই, এই জন্য আমরা বলি আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত, ঠিক আছে? তো আম, মানে জিরো দিয়ে কখনোই ভাগ করব না আমরা, ঠিক আছে? এটা দেখানো যায় যে জিরো দিয়ে ভাগ করলে সবসময় সব নাম্বার সিস্টেমেই গ্যাঞ্জাম হবে, ঠিক আছে? মানে অ্যাটলিস্ট আমরা যেই ধরনের নাম্বার সিস্টেম নিয়ে কাজ করতে চাচ্ছি, ঠিক আছে? তো আম, হ্যাঁ, মানে ফিল্ডে সবসময় জিরো দিয়ে ভাগ করলে গ্যাঞ্জাম হবে, এটা আপনারা চাইলেই শো করতে পারবেন একটু পরেই। বাট আমি হচ্ছে যে আগে আপনাদের প্রপার্টিজ গুলা বলে দিই, ঠিক আছে? তো প্রপার্টিজ গুলা বলার আগে এটা বলি যে দেখেন, আপনারা তো ছোটবেলা থেকে জেনেই আসছেন যে আসলে আমাদের নেগেটিভ মানে বা বিয়োগ করা মানে আসলে কিছুই না, আমাদের আহ, মানে ইনভার্স অফ অ্যাডিশন। আর ভাগ করা মানে হচ্ছে ইনভার্স অফ মাল্টিপ্লিকেশন। তো কাইন্ড অফ আপনার এখানে বলতে চাচ্ছে আর কি যে ইনভার্স অফ মাল্টিপ্লিকেশন যদি এক্সিস্ট করে তাইলে আর কি ফিল্ড হবে, ঠিক আছে? তো প্রত্যেকটা নাম্বারের ইনভার্স এক্সিস্ট করতে হবে ওই সেটের মধ্যে। যেমন এই ইন্টেজার কেন আম, একটা ফিল্ড না, আপনি এভাবে বলতে পারতেন, এই যে আমার এখানে টু আছে, টু এর ইনভার্স হইলো, ঠিক আছে? টু এর ইনভার্স হইলো ধরেন হাফ, হাফ তো এই সেটের মধ্যে নাই, ঠিক আছে? তো ইনভার্স গুলো আপনার সেটের মধ্যে থাকতে হবে। তো রেশনাল নাম্বারের ক্ষেত্রে চিন্তা করে দেখেন, প্রত্যেকটা রেশনাল নাম্বার এ বাই বি, এটার যে ইনভার্স সেটা হচ্ছে বি বাই এ, সেটাও ওই সেটের মধ্যেই থাকবে, এবং জিরো বাদে, জিরো দুধ ভাত,
ঠিক আছে, ওইটাও একটা রেশন, বি বি ওভার এ ওইটাও একটা রেশনাল নাম্বার হবে, এই জন্য ওইটা একটা ধরেন আহ, ইয়ে। ঠিক আছে, তো আমাদের রুলগুলা কি এটা একটু বলে দিই। সো ফিল্ড হইতে গেলে, ফিল্ড হইল এটাও একটা সেট। ঠিক আছে, তো সেট অফ এলিমেন্টস, প্রত্যেকটা এলিমেন্ট ধরেন একটা এলিমেন্ট যদি সি হয়, ওকে, এই সি যেই ফিল্ড এলিমেন্টটা, সো এটা হচ্ছে ফিল্ড বুঝালে আমি সাধারণত ওই যে আমরা ছোটবেলায় যেমন বোল্ড আর লিখতাম বা বোল্ড জেড লিখলাম, তো আমি সাধারণত বোল্ড এফ এভাবে লেখার ট্রাই করি। ঠিক আছে, তো আম, হ্যাঁ মানে আই গেস এইখানে না লিখে ওইখানে লিখলেই ভালো হইতো। হ্যাঁ, সো ধরেন সব এরকম একটা সেট দেওয়া আছে আপনাকে, এখন আপনি বলবেন এই সেটটা ফিল্ড কিনা। প্রথম কথা, আপনার এখানে অ্যাডিশন অপারেশনটা ডিফাইন করতে হবে। এখানেও অ্যাডিশন আছে, তার মানে ধরেন C1 + C2 এরকম দুইটা যদি ফিল্ড এলিমেন্ট নেই, এই নতুন ফিল্ড এলিমেন্টটাও আমাদের, মানে নতুন এই জিনিসটাও, অবজেক্টটাও আমাদের ওই ফিল্ডের মধ্যে একটা এলিমেন্ট হইতে হবে। ঠিক আছে, তো যোগ করার পরে যা পাবো সেটাও আমাদের ওই সেটের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, যেমন আসলে আমি আপনাদেরকে যে এখানে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, এইটাকে আপনি যেহেতু আহ এক একটা নাম্বার, আপনি এই সেটটাকে একটা ফিল্ডও বলতে পারেন। ঠিক আছে, এখন আপনাদের মাথায় হয়তো কাজ করে, হ্যাঁ এটার ইনভার্স, ফোরের ইনভার্স কি, এখানে ফোরের ইনভার্স তো 1/4, তাই না, মানে বা 0.25, 0.25ও তো এই সেটে নাই। আসতেছি, ঠিক আছে। তো অ্যাডিশন হইলে আমাদেরকে অবশ্যই, মানে এরকম একটা অপারেশনের কথা বলতেছি যেটা ওই সেটের এলিমেন্টের মধ্যে থাকতে হবে। তবে ওই যে অ্যাডিশনেরও কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে আম, আমার কি দুইটা কমিউট করতে পারতে হবে। ঠিক আছে, ওকে। তারপরে আর কি আছে, অ্যাসোসিয়েটিভ। তো C1 + C2 + C3, আগে C2 আর C3 যোগ করা যেই কথা, C1 + C2 যোগ করে তারপরে C3 যোগ করা একই কথা। সো সাধারণত যদি অ্যাসোসিয়েটিভ হয়, বেসিক্যালি আমাদের ব্রাকেট নিয়ে টেনশন করতে হয় না। ঠিক আছে, এই পার্টিকুলার নাম বলি, এটা হচ্ছে আম, আচ্ছা অন্য কালার লিখি, এটা হইলো কমিউটেটিভিটি। ঠিক আছে, আমি জাস্ট কমিউট লিখে দিই যে এটা এডিশনের আন্ডারে কমিউট করে এরকম কথা বলে। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ। ঠিক আছে, অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি। আর কি আছে, একটা আইডেন্টিটি থাকবে সব সময়। ঠিক আছে, এমন একটা এলিমেন্ট থাকবে যেটা যে কোনো ফিল্ড এলিমেন্টের সাথে যোগ করলেই ওই এলিমেন্টটাই রিটার্ন করে। ঠিক আছে, সো আই গেস মানে এটাই হচ্ছে আসলে জিরোর ডেফিনেশন। ঠিক আছে, তো এটাকে আপনি জিরো বলতে পারেন বা অ্যাডিটিভ আইডেন্টিটি বলতে পারেন, বা মানে আইডেন্টিটিই বলি। ঠিক আছে, আইডেন্টিটি মানে হচ্ছে যেটা সেম, মানে ওই জিনিসটাকে ওই জিনিসেই ম্যাপ করে। ঠিক আছে, আমার সাথে যদি আপনি শূন্য যোগ করেন তাহলে আমিই পাবো, এরকম আর কি ব্যাপারটা। ঠিক আছে, তো জিরো হচ্ছে আমাদের অ্যাডিশনের আইডেন্টিটি, ঠিক সেরকম হচ্ছে মাল্টিপ্লিকেশনের আইডেন্টিটি হচ্ছে 1, যে আপনি এক দিয়ে গুণ করলেও আসলে সেম জিনিসই পাবেন, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, আইডেন্টিটি বা, আচ্ছা এটাকে আমি আরেকটা নামও দিয়ে রাখি, কারণ একটু পরে আমি আসলে আপনাদের মনে রাখার জন্য একটা নেমোনিক দিব, তো ওইটার জন্য কাজে লাগবে। ঠিক আছে, ইংরেজিতে আমরা এটাকে আইডেন্টিটি বলি, বাট আপনি যদি ইংলিশ বাদে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে যান, যেরকম জার্মান টার্মান সব জায়গায় যদি যান, ওখানে সব জায়গায় হচ্ছে আইডেন্টিটি না বলে নিউট্রাল এলিমেন্ট বলে আর কি, মানে আপনি যদি আর কি ওটা ট্রান্সলেট করেন, ইট বিকামস নিউট্রাল এলিমেন্ট আর কি। ঠিক আছে, তো যেটা আমি টু বি অনেস্ট বেশি মানে মনে হয় যে অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু আমরা আইডেন্টিটি ওয়ার্ডটাই বেশি ইউজ করব। আচ্ছা, ফাইনালি আরেকটা জিনিস আছে, C1 এর সাথে আপনি আম, ধরেন, হ্যাঁ আমি উপরে বার দিলাম, প্রত্যেকটা এলিমেন্টারই একটা ইনভার্স আছে। ঠিক আছে, প্রত্যেকটা এলিমেন্টের একটা ইনভার্স এক্সিস্ট করে, অ্যাডিটিভ ইনভার্স, মানে যেটা, ঠিক আছে, এর সাথে যোগ করলে, যেমন আমি এটাকে হয়তো C4ও নাম দিতে পারতাম। ঠিক আছে, ওই সেটের মধ্যে আরেকটা এলিমেন্ট এরকম আপনি পাবেন যেটা C1 এর সাথে যোগ করলে আপনি জিরো পান। সো অলওয়েজ একটা ইনভার্স এক্সিস্ট করবে। ঠিক আছে,
মানে যেটাকে আমরা নেগেটিভ নাম্বার বলি, টু বি অনেস্ট। ঠিক আছে, মানে অ্যাডিশনের ক্ষেত্রে আমরা যেটাকে নেগেটিভ নাম্বার বলি সেটা হচ্ছে আমরা বলতেছি ইনভার্স বা অ্যাডিটিভ ইনভার্স। ঠিক আছে, মানে C4 মানে হইলে এখানে -C1 বলে আমরা অভ্যস্ত, বা -C1 বলে আমরা অভ্যস্ত। ঠিক আছে, সো এই যে চারটা প্রপার্টি আছে, এই চারটা প্রপার্টি সবসময় অ্যাডিশনে থাকা লাগবে, নাইলে হবে না। ঠিক আছে, এই চারটা প্রপার্টি অবশ্যই থাকা লাগবে। আচ্ছা, এবং এইটাকে নেমোনিক বলতে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, দেখেন প্রত্যেকটা যদি ফার্স্ট লেটারটা দেখেন, CANI। ঠিক আছে, ক্যান আই, মানে আমি আসলে নিউট্রালটা ইন্ট্রোডিউস করছি টু বি অনেস্ট এটা মনে রাখার জন্য, যে আইডেন্টিটি তো আই, আবার ইনভার্স ও আই, তো দুইটাই গোলা যাবে, এই জন্য ক্যান আই। ঠিক আছে, তো হ্যাঁ, সো এটা হচ্ছে অ্যাডিশনের প্রপার্টি গুলা। আর আরেকটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশনের প্রপার্টি আছে। সো আমাদের এখানে, বাই দ্য ওয়ে, আমরা এই যে যেহেতু প্রত্যেকটার ইনভার্স এক্সিস্ট করে, মানে অ্যাডিটিভ ইনভার্স এক্সিস্ট করে, আর বিয়োগ করা মানে হচ্ছে অ্যাডিটিভ ইনভার্সের সাথে যোগ করা, রাইট? মানে আমরা তো জানি যে 3 - 2 বললে আমরা বুঝি যাচ্ছে 3 + -2, মানে 2 এর যে ইনভার্স সেটার সাথে 3 যোগ করো, এরকম টাইপের। সো সবসময় মাইনাস করা মানে হচ্ছে অ্যাডিশনের অ্যাডিটিভ ইনভার্স যোগ করা। আচ্ছা, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি? মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে C1 আর C2 গুণ করলে আরেকটা যে এলিমেন্ট, আরেকটা যে নতুন যে জিনিসটা পাবো, ওইটাও আমাদের ফিল্ড এলিমেন্টের মধ্যে থাকতে হবে, যদি এটা ফিল্ড হইতে হয়। ঠিক আছে, তো এইখানকার কন্ডিশন গুলা কি? এইখানকার কন্ডিশন গুলাও আসলে এক্স্যাক্টলি একই ফিল্ডের ক্ষেত্রে। ফিল্ডের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশনটা কমিউটেটিভ হইতে হবে, যেমন 2 × 3 আর 3 × 2 একই কথা, দুইটাই হলো 6। অ্যাসোসিয়েটিভ হইতে হবে, তো C1 টাইমস C2 টাইমস C3, এটা যেই কথা, C1 টাইমস C2 টাইমস C3 একই কথা। আচ্ছা, নিউট্রাল এলিমেন্টের কথা অলরেডি বলে ফেলছি, যে C1 এর সাথে আমরা যদি 1 দিয়ে গুণ করি তাইলে C1 পাওয়া যায়। সো আমাদের এখানে আম, হচ্ছে যে মাল্টিপ্লিকেশনের আইডেন্টিটিটা হচ্ছে 1। ঠিক আছে, আর সবসময় কোনো একটা এলিমেন্ট থাকতে হবে যেটা গুণ করলে ওই মাল্টিপ্লিকেশনের আইডেন্টিটিটা আসতে হবে। সো একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি যদি জিরো ডিফাইন না করে আসেন তাহলে কিন্তু ইনভার্স ডিফাইন করা যায় না, কারণ ইনভার্সের ডেফিনেশন হচ্ছে কোনো একটা অবজেক্টের সাথে কাকে যোগ করলে আইডেন্টিটিটা ফেরত পাওয়া যাবে। ঠিক ঠিক সেরকম এখানে দেখেন, C1 এর ইনভার্স হচ্ছে C5, কারণ আপনি যদি C1 এর সাথে C5 কে গুণ করেন তাহলে 1 পাওয়া যায়। বুঝতে পারছেন? সো আপনাকে যদি ফিল্ড হইতে হয়, বেসিক্যালি এই কন্ডিশনটা ফুলফিল করতে হবে, এই চারটা কন্ডিশন ফুলফিল করতে হবে। যদি সেটা না করে, মানে চারটা বলতে চারটা চারটা 8টা কন্ডিশন ফুলফিল করতে হবে অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে। যদি এই চারটা 8টা কন্ডিশন ফুলফিল না করে, ওই সেটটাকে ফিল্ড বলা যাবে না। এক্সাম্পল হিসাবে আমি এখন দেখাইতে চাই যে আমরা একটু আগে যে সেটটা দেখাইছিলাম, এই সেটটা আসলে একটা ফিল্ড ফর্ম করে। ঠিক আছে, আম, কি বলে, ধরেন 0 1 2 3 4, আমরা কিন্তু ভেক্টর স্পেসের কন্ডিশন দেখাই নাই, সো এটা ভেক্টর স্পেস কিনা ওইটা নিয়ে আসলে এখন কথাবার্তা বলতে পারছি না, আজকে শুধু ফিল্ডের ব্যাপারে কথাবার্তা বলি। এইটা একটা ফিল্ড ফর্ম করে। কেন? প্রথম কথা, অ্যাডিশন নিয়ে কি আপনাদেরকে বলা লাগবে? এখানে আমাদের অ্যাডিশনটা হচ্ছে কিরকম হবে? অ্যাডিশনটা হচ্ছে ওই যে আমরা দুইটা এলিমেন্ট নিয়ে মডিউলো 5 করব, নর্মাল অ্যাডিশন করে তারপর মডিউলো 5 করব। ঠিক আছে, এটাই হলো আমাদের অ্যাডিশনের রুল। মাল্টিপ্লিকেশনের রুল কি? মাল্টিপ্লিকেশনের রুলও যেহেতু ওই যে সেটের মধ্যে থাকতে হবে, আমরা এ আর বি গুণ করে, আমরা এ আর বি গুণ করে তারপরে আবারও মডুলো 5 নিব, কারণ ওই যে আমাদের সেটের মধ্যে নিয়ে আসা দরকার, তো তো আমি মডুলো 5টাকে ইউজ করতেছি আর কি আমাদের সেটের মধ্যে নিয়ে আসার প্রসেস হিসেবে। ঠিক আছে, এইটার আন্ডারে এটা একটা ফিল্ড ফর্ম করে। কিভাবে? আসেন দেখি। কমিউটেটিভিটি, তো আমরা দুইটা নাম্বার যোগ করে
যেহেতু এই অ্যাডিশন অপারেশনটাই আসলে কমিউটেটিভ, সো 2 + 3 বা মানে ধরেন, আচ্ছা আমি দেখেন, কমিউটেটিভিটি হইতে হলে এই দুইটা জিনিস সত্য হইতে হইতো, তো এইটা তো সত্য হবে কারণ A+B আর B+A তো সেম জিনিস। ঠিক আছে, নর্মাল অ্যাডিশনই তো আসলে কমিউটেটিভ। তো ধরেন এই কথাগুলো আর কি সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, যে আপনি অ্যাসোসিয়েটিভেও দেখতে পারবেন, তারপরে মানে ইনভার্স এক্সিস্ট করে। কারণ হচ্ছে জিরো বলতে জাস্ট নর্মাল দ্য নাম্বার জিরো, আপনি যদি জিরো না অ্যাড করতেন তাহলে কিন্তু ভেজাল হয়ে যেত। ঠিক আছে, জিরো আপনার সেটের মধ্যে থাকা লাগবে। ঠিক আছে, ওয়ানও আপনার সেটের মধ্যে থাকা লাগবে, নাহলে মাল্টিপ্লিকেশনের অ্যাডিটিভ ইনভার্স থাকবে না। ঠিক আছে, সো হ্যাঁ, মানে এখানে অ্যাসোসিয়েটিভিটিও মেনটেন হবে। তারপরে হচ্ছে আপনার জিরো তো আপনি দেখতেই পাচ্ছেন আমাদের এই সেটের একটা এলিমেন্ট। তারপরে আপনার যে কোনো এলিমেন্টের সাথে, আচ্ছা এখন এই জায়গাটা দেখেন, ইনভার্সটা হচ্ছে ইন্টারেস্টিং। আমাদের যে কোনো একটা আরবিট্রারি এলিমেন্ট যদি আমি আপনাকে এ দেই, আপনাকে ধরেন A বার খুঁজে বের করতে হবে, যেটার সাথে যোগ করলে জিরো পাওয়া যায় প্রত্যেকটা এলিমেন্টের জন্য। ঠিক আছে, তা আসেন দেখি আমরা একটা এক্সারসাইজ করি। জিরোর ইনভার্স কি হবে? জিরোর সাথে কাকে যোগ করলে জিরো পাওয়া যায়? zero, জিরো, সো জিরোর ইনভার্স জিরো নিজে। আচ্ছা এবার আসেন দেখি, ওয়ানের সাথে কাকে যোগ করলে জিরো পাওয়া যায়? 4, রাইট, এখানে যদি আমাদের -1 নাই, বাট ওয়ানের সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে 5 পাওয়া যায়, এবং 5 মডিউলো 5 হচ্ছে জিরো, সো ওয়ানের ইনভার্স আসলে 4। ঠিক আছে, আমাদের আন্ডার দিস নিউ এডিশন, ওয়ানের সাথে 4 যোগ করলে যেহেতু জিরো পাওয়া যায়, 1 আর 4 একে অন্যের ইনভার্স। ঠিক আছে, মানে সিমিলারলি আপনি বলতে পারেন 4 এর ইনভার্স হইলো 1। আর inverse, অ্যাডিটিভ ইনভার্স মানে অ্যাডিটিভ ইনভার্স বা হচ্ছে যে নেগেটিভ, মানে ইনভার্স বলতে আমরা কোন অপারেশনের ইনভার্স বলতেছি? আমরা কি অ্যাডিটিভ ইনভার্স বলতেছি না মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বলতেছি? আই থিংক আমার এটা বলা উচিত। ঠিক আছে, মানে ইনভার্স শব্দটা কি কি বলে, জেনারিক। ঠিক আছে, তো হ্যাঁ মানে হ্যাঁ মানে ইউ ক্যান সে যে -1 মানে হইলো 4, বা -4 মানে হইলো 1। ঠিক আছে, আবার -2 মানে হইলো 3, বা -3 মানে হইলো 2, একই রিজনে, কারণ 2 + 3 যোগ করলে জিরো পাওয়া যায় এই অ্যাডিশনের আন্ডারে। এই প্রসেসটা কি আপনারা বুঝতে পারছেন? তো 0, 1, 2, 3, 4, 0, 1, 2, 3, 4। সো জিরোর ইনভার্স পাইছি আমরা জিরো, ওয়ানের ইনভার্স পাইছি 4, 4 এর ইনভার্স পাইছি 1, 2 এর ইনভার্স পাইছি 3, 3 এর ইনভার্স পাইছি 2। আই থিংক মানে যদি আপনারা এইভাবে লিখতে চান তাইলে এমনি লেখা যাইতে পারে। ঠিক আছে, বা আচ্ছা এইভাবে লেখাটা আসলে খুব বিরক্তিকর লাগতেছে, সরি, এটা আসলে ভালো লাগতেছে না। ধরেন জিরোর ইনভার্স হচ্ছে জিরো নিজে, ওয়ানের ইনভার্স হচ্ছে 4, মানে অ্যাডিটিভ ইনভার্স, আর 2 এর ইনভার্স হচ্ছে 3। ঠিক আছে, আচ্ছা এখন আসেন মাল্টিপ্লিকেশনের কথা। তো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও আমরা জানি যে নর্মাল A × B আর B × A যেহেতু সেম জিনিস, তো মড মড 5 করলেও আসলে সেমই থাকবে। তারপরে অ্যাসোসিয়েটিভিটিও মেনটেন করবে, এগুলো নিয়ে আসলে প্যারা নিলাম না, কারণ এগুলো সবই হচ্ছে নর্মাল মাল্টিপ্লিকেশনের থেকেই কাইন্ড অফ প্রুফ করা যাবে। তো ওইটা থেকে আর আমি আগাচ্ছি না, 2 লাইন লিখলেই হয়ে যাবে, বাট এই ইনভার্সটাই হচ্ছে ইন্টারেস্টিং। আচ্ছা তারপরে থার্ড যেটা, আমাদের নিউট্রাল এলিমেন্ট বা আইডেন্টিটি থাকতে হবে। সো ওয়ান হচ্ছে মাল্টিপ্লিকেশনের আইডেন্টিটি। ঠিক আছে, বা নিউট্রাল এলিমেন্ট, তো এইটা দেখেন আমাদের সেটের মধ্যে আছে 1। আচ্ছা, তারপরে এখন আমাদেরকে প্রত্যেকটা এলিমেন্টের জন্য এমন একটা কিছু খুঁজে বের করতে হবে, ইউজুয়ালি হচ্ছে আমরা A ইনভার্স দিয়ে লিখি। ঠিক আছে, উপরে A ইনভার্স দিয়ে লিখি, যেটা করলে 1 পাওয়া যাবে। বাই দ্য ওয়ে, এখানেও আই গেস আমরা ট্রেডিশনাল সিম্বলই ইউজ করি, যে এর নেগেটিভ এলিমেন্ট মানে হচ্ছে -A। ঠিক আছে, তো আমরা এখানে এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স খুঁজতেছি। তো তার মানে আমরা এমন একটা কিছু খুঁজতেছি যে প্রত্যেকটা এলিমেন্টের, যেমন আমি যদি বলি ওয়ানের ইনভার্স কে, ওয়ানের সাথে কাকে গুণ করলে 1 পাওয়া যায়? 1, ওয়েল, ওয়ানের সাথে 1 গুণ করলে 1 পাওয়া যায়, সো ওয়ানের ইনভার্স 1 নিজে। এটা আসলে আমাদের রেগুলার মানে নর্মাল রিয়েল নাম্বারের ক্ষেত্রে ওয়ানের ইনভার্স 1 নিজে, তো এটা আসলে সব ফিল্ডের ক্ষেত্রেই ট্রু আসলে। ওয়ানের ইনভার্স সবসময় 1 নিজে। আপনারা হয়তো একটা প্যাটার্ন খেয়াল করতেছেন যে আইডেন্টিটির ক্ষেত্রে আর কি এটা সেমই হয়। আচ্ছা জিরোর ইনভার্স কে? ওয়েল জিরো দুধ ভাত, জিরোর কোনো
লাগবেই না, ঠিক আছে, এর কোনো ইনভার্স এক্সিস্ট করে না। বাট জিরো সবসময় দুধ ভাত, ওয়ানের ইনভার্স ওয়ান নিজে। আচ্ছা, এবার জিজ্ঞেস করি টু এর ইনভার্স কে? 3, 2 times 3, 6. আচ্ছা, 2 × 3 করলে কি হয়? 2 × 3 হচ্ছে 6। বাট আমাদের রেগুলার মাল্টিপ্লিকেশন না করে আমরা যদি আমাদের ফ্যান্সি মাল্টিপ্লিকেশনটা করি, 2 × 3 মডুলো 5 যদি নেই, 6 মডুলো 5, সো 6 মডুলো 5 হচ্ছে 1। আচ্ছা, উইয়ার্ডলি 2 × 3 করে এসে মানে আমাদের মানে ফ্যান্সি ওয়েতে মাল্টিপ্লাই করলে বেসিক্যালি 1 আসে। এবং খুবই ইন্টারেস্টিংলি এইটাও ইউনিক হইতে হবে, ঠিক আছে। আপনি দেখেন 2 এর সাথে যদি 4 গুণ করেন, তাইলে আপনি দেখবেন মানে মড মড করার পরে 1 পাবেন না। সো 2 আর 3 হচ্ছে একে অন্যের ইনভার্স, ঠিক আছে, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। আচ্ছা, সো 1 এর ইনভার্স 1 নিজে, 0-র কোনো ইনভার্স নাই, 2 আর 3 একে অন্যের ইনভার্স, 4 এর ইনভার্স কে? 4 নিজেই। হ্যাঁ, সো আপনারা যদি এটা ট্রাই করে দেখেন, 4 × 4 যদি করি, 4×4 = 16, এরপরে যদি মড 5 নেই, 3×5 = 15, সো এটাতেও দেখেন 1 আসে। সো 4 নিজেই আসলে নিজের ইনভার্স, ঠিক আছে। সো এখানে, আচ্ছা, আপনাদের কাছে যদি এটা উইয়ার্ড লাগে, আপনারা তো এটা জানেন যে -1 মড 5 যেই কথা, আর 4 মড 5 একই কথা। তো -1 এর ইনভার্স যেরকম -1 নিজে, ঠিক সেই একই কারণে আসলে 4 তো এখানে বেসিক্যালি -1 কাইন্ড অফ, ঠিক আছে। তো এই জন্য আসলে 4 নিজেই নিজের ইনভার্স, যদি আর কি আপনার সেন্স মেক করতে কাজে লাগে। সো 0-র কোনো ইনভার্স নাই, 1 এর ইনভার্স 1 নিজে, 2 আর 3 একে অন্যের ইনভার্স, 4 এর ইনভার্স 4 নিজেই, ঠিক আছে। তো সবার ইনভার্স এক্সিস্ট করে আন্ডার দিস উইয়ার্ড রুল অফ মাল্টিপ্লিকেশন। সো যেহেতু এটা করে, দিস ইজ আ ভ্যালিড ফিল্ড, এটা একটা ফিল্ড, মানে এই সেটটা হচ্ছে একটা ফিল্ড, এবং প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ফিল্ড এলিমেন্ট বলবো, ঠিক আছে। এবং এই ফিল্ড যেহেতু আমরা বানাইতে পারছি, এই ফিল্ড দিয়ে আমরা চাইলে একটা ভেক্টর স্পেস বানাইতে পারবো। সো ভেক্টর স্পেস ওভার দিস ফিল্ড ইজ পসিবল, ঠিক আছে। সো আগে ফিল্ড হইতে হবে, এবং এই ফিল্ড দিয়ে অনেক কিছুই করা যায়, তার মধ্যে যদি সবকিছু বাদ দিই, ফিল্ড ইটসেলফ ইজ অ্যান অবজেক্ট, এইটা এভাবে প্রপারলি ডিফাইন্ড। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে একটা টাস্ক দিলাম, 0, 1, 2, 3। আপনাদের কাজ হলো এই যে সেটটা, ধরেন এটাকে নাম দিলাম জি, জি ইজ নট এ ফিল্ড প্রুফ করা, ঠিক আছে। আপনারা নেক্সট ক্লাসে আসার আগে চিন্তা করবেন যে কেন, আমি বলে দিলাম যে দিস ইজ নট আ ফিল্ড, ঠিক আছে, জি ইজ নট আ ফিল্ড। যেখানে আর কি আমি অ্যাডিশন বলতে যেহেতু 0 থেকে 3 পর্যন্ত নিচ্ছি, আমি এখানে সব মডুলো 4 অপারেশনের কথা বলতেছি, মানে a+b মডুলো 4 এবং a × b মডুলো 4, এরকম কথাবার্তা বলতেছি। ওকে, সো জি কোনো ফিল্ড না। ইনফ্যাক্ট এটা আর কি প্রুফ করা যায়, মানে ম্যাথমেটিক্সের একটা মানে ধরেন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা যদি আপনারা কোনো কোর্স করে থাকেন, এটার একটা ইম্পর্টেন্ট রেজাল্ট হইলো এরকম, যে আপনি যদি এখানে মডিউলো সাম প্রাইম নাম্বার নেন, যেমন আমি ইচ্ছা করে এখানে 5 নিয়েছি, যদি কোনো প্রাইম নাম্বার নেন, দেন ইট ইজ অ্যাকচুয়ালি এ ফিল্ড। বাট আপনি যদি নন প্রাইম কোনো নাম্বার নেন, তাহলে এটা ফিল্ড হয় না। ইনভার্স, ইউনিক ইনভার্স এক্সিস্ট করে না, মানে কোনো একটা জায়গায় অসুবিধা হবে। এই যে আটটা আটটা এক্সিওম আছে, আটটা এক্সিওমের কোথাও না কোথাও ভেজাল হবেই, ঠিক আছে। তো আপনাদের কাজ হলো এটা দেখানো যে আসলে কোন জায়গাটায় ভেজাল হয়, বা দেখানো বলতে আর কি আপনারা চিন্তা করবেন যে কোন জায়গাটায় ভেজাল হয়, ঠিক আছে। যেমন টু বি অনেস্ট, আমারও এক্স্যাক্টলি এখন মাথায় আসছে না যে কোন জায়গাটা এক্স্যাক্টলি কোন এক্সাম্পলটা ভেজাল, বাট আই নো যে দিস উইল নট ওয়ার্ক, ঠিক আছে। তো আম, হ্যাঁ, যদি কাজ করে তাহলে প্রুফ করবেন যে হ্যাঁ কাজ করে, সবগুলো প্রুফ আটটা করার এক্সাম্পল ফলো করে, ঠিক প্রুফ আছে। করার খালি একটা দেখালে হবে, এগুলো যে একটা ম্যাচ হ্যাঁ, করছে। মানে আপনাকে যদি আমি বলি যে হচ্ছে যে এটা ডিসপ্রুফ করেন যে এটা একটা ফিল্ড না, তো যে কোনো একটা, এই আটটা এক্সামের যে কোনো একটা যদি আপনি সিঙ্গেল একটা কাউন্টার এক্সাম্পলও খুঁজে পান, তাইলে এটা পুরাটাই বাদ, রাইট। মানে আপনাকে সবগুলো কন্ডিশন যদি ফুলফিল করে, তাইলে আমাদের মানে ফিল্ড বলবো। এই আটটা কন্ডিশনে ফুলফিল করতে হবে ফর অল এলিমেন্টস। একটার জন্য যদি এটা ফেইল করে, কোনো একটা এলিমেন্টের জন্য, তাইলে এটা বাদ।
এটা ফিল হবে না। ঠিক আছে, ভেক্টর স্পেসের যখন এক্সাম গুলো বলবো, ভেক্টর স্পেসের ক্ষেত্রেও এটা ট্রু, যে আপনি যদি সবগুলো মানে যতগুলো ওখানে প্রবাবলি 11টা এক্সামের কথা আমরা বলবো, ঠিক আছে, তো ওই সবগুলাই যদি আপনি আপনার মেনটেন করে, তাইলে আমরা বলবো যে ওকে দ্যাট ইজ আ ভেক্টর স্পেস। বাট আপনি একটা সিঙ্গেল কাউন্টার এক্সাম্পল খুঁজে পাইলেও ওটা আর ভেক্টর স্পেস হবে না। ঠিক আছে, তো হ্যাঁ, আপনার একটা কাউন্টার এক্সাম্পল খুঁজে বের করবেন আর কি, যে এইটার ইনভার্স এক্সিস্ট করে না বা অমুক তমুক। ঠিক আছে, এবং হিন্টটা হইলো যে ফর সাম রিজন এটা যদি প্রাইম নাম্বার হয় তাইলে হয়, এটা যেহেতু প্রাইম না, হয়তো কিছু একটা এইটার ফ্যাক্টর গুলো নিয়ে কিছু চিন্তা করা লাগতে পারে। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। আমি আজকে আপনাদেরকে আর ভেক্টর স্পেসের কন্ডিশনের কথা বলতেছি না, বাট আম, হ্যাঁ, আপনাদের শনিবারে একটা এক্সট্রা ক্লাস আমি হয়তো নিব। ওটা আমি টাইম বলে দিব, ওটা হয়তো সকাল 8টায় হয়তো নিব না। আমি দেখি আপনাদের সবার টাইমের মধ্যে কোন টাইমটা আর কি ভালো হয়। আম, এরকম কোনো টাইমেই হয়তো ক্লাসটা নিব। আম, হ্যাঁ, সো নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। ওই দিন আমরা ভেক্টর স্পেস নিয়ে কিছু কথাবার্তা বলবো, মানে মেইন কথাবার্তাটা বলবো, এবং আমরা একটা ওয়ার্কশিট দিব যেটাতে হোপফুলি আপনাদের এক্সাম্পল গুলা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন যে আসলে ভেক্টর স্পেস কেমনে আইডেন্টিফাই করতে হয়। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকুক। স্যার অ্যাটেন্ডেন্স হ্যাঁ, কি নিবেন? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নিব, বাট আপনাদের এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ওকে, কোনো কোয়েশ্চেন যদি থাকে সবসময় মানে করতে দ্বিধা করবেন না। এটা ঠিক আছে, তো আমি রেকর্ডিংটা অফ করে দিই, তারপরে অ্যাটেন্ডেন্স নিচ্ছি।